আমেরিকা। অন্ধকার রাতে নির্জন রাস্তা দিয়ে নূরদের গাড়ি আপন মনে চলছে। নূর গাড়ির পেছনে ছিটে বসে ল্যাপটপে নিজের বায়োলজি প্র্যাকটিক্যাল কমপ্লিট করছে। সামনে ছিটে নূরের বাবা রায়হান আহমেদ বসে আছেন। তার পাশে ড্রাইভার ব্রুজ আপন মনে গাড়ি চালাচ্ছে। এমন সময় নূর কিছুটা সামনের দিকে ঝুঁকে গেল। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ড্রাইভারের দিকে ভ্রু কুঁচকে তাকালো। কি হলো? ব্রুজ গাড়ি থামালে কেন? আমেরিকান ভাষায় জিজ্ঞেস করলেন রায়হান আহমেদ। জানি না স্যার, হয়তো কোনো প্রবলেম হয়েছে। আপনারা বসুন, আমি দেখছি। বলেই ব্রুজ গাড়ি থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ব্রুজ জানালার কাছে এসে বলল, স্যার, গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে। পাশে একটা পেট্রোল পাম্প আছে। আমি এখন আর বলতে পারল না। তার আগেই কিছু একটা ব্রুজের উপর উঠে তাকে অন্যদিকে ছিটকে নিয়ে গেল। এমন আকস্মিকতার ঘটনায় রায়হান আহমেদ নূর দুজনেই চোখ বড় বড় করে চুপ মেরে গেল। কি হলো ড্যাড? কাপা কাপা গলায় বলল নূর। নূর, তুই এখানে বস, আমি দেখছি কি হয়েছে। শান্ত সুরে বললেন রায়হান আহমেদ। নো নো ড্যাড, প্লিজ যেও না, আমার ভীষণ ভয় করছে। কান্না জড়িত কণ্ঠে বলল নূর। কিচ্ছু হয়নি নূর, জাস্ট রিল্যাক্স। আমি আছি তো, তুই এখানে বস, আমি দেখে আসি কি হয়েছে। আমি যাব আর আসবো, তুই চুপচাপ বসে থাক, গাড়ি থেকে নামবে না, বুঝলি? বলেই রায়হান আহমেদ বেরিয়ে গেলেন। নূর ভয় কুকড়ে গেল। চোখে মুখে ভয়ের স্পষ্টভাবে ফুটে উঠেছে। অনেকক্ষণ পরেও রায়হান আহমেদ এলেন না দেখে নূর টেনশন করতে লাগলো। কি হলো, এখন আসছে না কেন ড্যাড? নূর জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করলো, কিন্তু কিছুই দেখতে পেল না। নূরের ভয় গাঢ় হয়ে গেল। তখনই নূরের বুকের বাম পাশে চিনচিন ব্যথা করা শুরু উঠল। নূর বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে রইল। কিছুক্ষণ পর নূর চট করে চোখ খুলেই অস্থির হয়ে গেল। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। কিছুটা পেছনে যেতেই যা দেখলো তাতে নূর স্তব্ধ হয়ে গেল। চোখের সামনে ব্রুজের ছিন্ন বিচ্ছিন্ন দেহ পড়ে রয়েছে। তার পাশে রায়হান আহমেদের দেহ টেনে হিঁচড়ে একদল নেকড়ে। নূরকে দাঁড়িয়ে থাকতে দেখে নেকড়েরা নূরের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো। নিজের বাবার এরকম অবস্থা নূর সহ্য করতে পারল না। তার মাথা ঘুরছে, চোখ ঝাপসা হয়ে আসছে। নূর মাথা ঘুরে পড়বে তখনই কেউ নূরের কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। মিটমিটিয়ে চোখে ঝাপসাভাবে নূর দেখল কালো হুডি পরা বাদামি দুটো চোখ নূরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার সাথে বুকের টিপ টিপ শব্দটাও বেড়ে গেল। আর কিছু বুঝে ওঠার আগেই নূরের জ্ঞান হারালো। যখন চোখ খুলল তখন সে নিজেকে একটা গভীর জঙ্গলে আবিষ্কার করলো। চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকারে নূর ভয় পেয়ে এইদিক ওদিক করতে লাগলো। তখনই তার চোখে পড়লো দুটো জলজল চোখ। ভালো করে তাকাতেই নূর বুঝতে পারলো ওই জলজল চোখের অধিকারী একটা নেকড়ে, যে লোলুপ দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে জিহ্বা থেকে লালা ফেলছে। নূর ভয় পেয়ে অন্যদিকে ছুটে যেতে চাইলে সেখান থেকেও একটা নেকড়ে বেরিয়ে আসে। এভাবেই নূরকে নেকড়ের দল ঘিরে ধরল। সবাই ভয়ঙ্কর দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে এগিয়ে আসছে। ঠিক তখনই নূরের বুকের বাম পাশে চিনচিনিয়ে ব্যথা শুরু হলো। নূর বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে নিল। যখন চোখ খুলো তখন নিজেকে নূর কারো বুকের মাঝে পেল। ভালো করে তাকিয়ে দেখলো কালো হুডি পরা এক লোক। সে তার চমৎকার বাদামি চোখগুলো দিয়ে নূরের দিকে তাকিয়েই নূর বিছানা থেকে লাফিয়ে উঠল। বুকের চিনচিনি ব্যথাটা বেড়ে গেল। নূর বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তখনই নূরের ঘড়ির অ্যালার্ম বেজে উঠল। সকাল 6টা বাজে। নূর এক হাতে অ্যালার্ম বন্ধ করে দিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। প্রতিদিনই স্বপ্নে নূরের ঘুম ভাঙে। সে জানে না এই স্বপ্ন সে কেন দেখে, কী বা মানে এই স্বপ্নের। কিন্তু সেদিনের পর থেকে নূর এই স্বপ্ন প্রতি রাতেই দেখে। যেমন আজ দেখল। নূর এতে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আজও সেই স্বপ্ন আর স্বপ্নে থাকা কালো হুডি পরা বাদামি চৌকওয়ালার সম্পর্কে অজানা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রিক নিজের শার্টের বোতাম লাগাচ্ছে। তার পাশেই ফ্লোরে পড়ে রয়েছে বেডশিট পরা এক মেয়ে। মেয়েটির পুরো শরীর ফ্যাকাশে হয়ে আছে। দেখে মনে হচ্ছে দেহে এক ফোঁটাও রক্ত অবশিষ্ট নেই।
এমন সময় এনি রুমে ঢোকে। এনি এক ঝলক মেয়েটির দিকে তাকিয়ে রিককে উদ্দেশ্য করে বলল, আর কত প্রাণ হত্যা করবে ভাই? এইবার তো এই হত্যা খেলা বন্ধ করো। তুমি ভালো করেই জানো এই হত্যা খেলা আমার একটা নেশা, আর এটা আমি চাইলেও ছাড়তে পারবো না। নিজেকে গোছাতে গোছাতে বলল রিক। তোমার এই নেশা কত নিষ্পাপ জীবন শেষ করে দিচ্ছে। আমরা এই মানুষ হত্যা আর চাই না ভাই। এরা আমাদের শত্রু নয়, ভুলে যেও না। আমাদের গ্র্যান্ডপা কিন্তু মানুষে বিশ্বাসী ছিলেন। আর সেটাই আমাদের পরিবারের কাল হয়ে দাঁড়িয়েছিল। আজ তার জন্যই আমাদের ঐতিহ্য ভ্যাম্পায়ার স্টোনের অর্ধেক অংশ আমাদের কাছে নেই। তুমি কি নিজের সিদ্ধান্তে অটল ভাই? ওই সামান্য মেয়ে কখনোই আমাদের ঐতিহ্য ভ্যাম্পায়ার স্টোন রিজার্ভ করে না। এটাতে শুধুই আমার অধিকার আছে, আর আমার অধিকার চিনে নিতে জানি আমি। তাহলে তুমি ওই নিষ্পাপ মেয়েটিকেও মারার জন্য স্থির হয়ে আছো? ও আমার শিকার, আমি ওকে শিকার করেই ছাড়বো। কিন্তু কিভাবে? আজ তো সে বাংলাদেশে ফিরে যাচ্ছে। যাবে না। মানে? এই প্রশ্নের উত্তরে রিক শুধু বাঁকা হেসে ঘর থেকে বেরিয়ে গেল। এনি বুঝতে পারল নিশ্চয়ই তার ভাই কোনো বড় কিছু ভেবে রেখেছে। এনি ফ্লোরে পড়ে থাকা লাশটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এয়ারপোর্টে কাউন্টারের সামনে দাঁড়িয়ে আয়না বেগম নিজের পার্সেল জিনিসপত্র এদিক ওদিক করছে। তার পাশেই বসে নূর তার লাগেজের সব কাপড় এলোমেলো করছে। নূর, তুই শিওর যে তুই পাসপোর্ট নিয়েছিলি? মম, আমার খুব ভালো করে মনে আছে। আমি পাসপোর্টের সব কাগজপত্র আমার পাশে রেখেছিলাম। তাহলে সেগুলো গেল কোথায়? নূর চিন্তিত চোখে মায়ের দিকে তাকালো। আমি সত্যি বলছি মম, আমি পাসপোর্ট নিয়েছিলাম। ম্যাম প্লিজ সাইড হয়ে যান, বাকি প্যাসেঞ্জাররা অপেক্ষা করছে, ফ্লাইটের সময় হয়ে গেছে। কাউন্টারের ম্যানেজার নূরকে উদ্দেশ্য করে বলে উঠল। নূর এবার অসহায় দৃষ্টিতে পেছনে সবার দিকে তাকালো, তারপর নিজের ব্যাগ গুছিয়ে মাকে নিয়ে লাইন থেকে বেরিয়ে এলো। এখন কি করব আমরা নূর? আয়না বেগম অসহায়ভাবে বললেন। জানি না মম। লাগেজের উপর বসে হাত দিয়ে মুখ ঢেকে বলল নূর। তখনই নূরের বুক ছিনছিনিয়ে করে উঠল। নূর বুকে হাত রেখে চোখ বন্ধ করে রইল। কিছুক্ষণ পর চোখ খুলিয়ে বলল, মম চলো। কোথায়? বাসায় চলো। বলে লাগেজ নিয়ে হাঁটতে শুরু করলো নূর। আনা বেগমও কিছু না বলেই হাঁটতে লাগলেন। নূর বাড়ি পৌঁছে দৌড়ে নিজের রুমে গিয়ে প্রথমে ওয়াশরুমে গিয়ে ঢুকলো। নূরের পেছু আনা বেগম এলেন। নূর সামনে তাকিয়েই থমের গেল। আয়না বেগম এসে ওয়াশরুমে ঢুকতেই দেখল বাথটাবের পানিতে ভিজে লেপে চেপে হয়ে পড়ে আছে পাসপোর্ট। নূর পাসপোর্টের এই অবস্থা দেখে ওখানেই বসে পড়ল। কিছুতেই বুঝতে পারছে না কি হচ্ছে এসব। পাসপোর্ট বাথটাবে কি করে এলো? তার স্পষ্ট মনে আছে সে পাসপোর্ট নিজের ব্যাগে রেখেছিল। কি হচ্ছে এটা? নূর কিছু বুঝতে না পেরে কাঁদতে লাগলো। আয়না বেগম মেয়ের অবস্থা বুঝে মেয়েকে সান্ত্বনা দিতে লাগলেন। পরের দিন সকালে নূর রেডি হয়ে নিচে নেমে আসে। আয়না বেগম ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট সাজাচ্ছিলেন। কোথাও যাবি নাকি নূর? হ্যাঁ মম, একটা জবের সন্ধানে বেরোচ্ছি। চেয়ার টেনে বসতে বসতে বলল নূর। জব? পড়ালেখা তো শেষ, তাই ভাবছি একটা জব করব। বাংলাদেশে গিয়ে কেরিয়ার শুরু করতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো আর হলো না। নতুন পাসপোর্ট রেডি হতেও অনেক সময় লাগবে। ততদিন ঘরে বসে বসে বোর হয়ে যাব, তাই এই ডিসিশন নিয়েছি। খুব ভালো করেছিস। তোর ড্যাডও চাইতো তুই নিজের পায়ে দাঁড়া। বলেই চোখের কোণ থেকে জল মুছলেন আয়না বেগম। নূর এই প্রসঙ্গ কাটানোর জন্য বলল, আমার ফ্রেন্ড মোনার ভাই নিজস্ব বিজনেস আছে, আমি তার সাথে কথা বলেছি। উনি আজ দেখা করতে বলেছেন, সেখানেই যাচ্ছি। আয়না বেগম আর কিছু বললেন না। নূর খাওয়া শেষ করে নিজের ব্যাগ নিয়ে উঠে পড়ে। বাইরে যাওয়ার জন্য দরজা খুলিয়ে সামনে থাকিয়ে থাওয়া হয়ে গেল। প্রায় 1 ঘন্টা হলো নূর ইন্টারভিউ দিয়ে বাইরে বসে আছে। কিছুক্ষণ পরেই ফলাফল জানানো হবে। না জানি কি হবে, খুব টেনশন হচ্ছে তার। তবুও সবার সামনে নিজেকে কনফিডেন্ট দেখানোর চেষ্টা চালাচ্ছে। হঠাৎই নূরের বুক চিনচিন করে উঠল। নূর বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পর চোখ খুলেই নূরের চোখে মুখে হাসির ঝিলিক ফুটে ওঠে।
সাথে সাথে একজন মহিলা ম্যানেজার এসে নূরকে বলল। আপনি কি মিস নূর? ম্যানেজার বাঙালি হওয়ায় নূরের নাম সহজে উচ্চারণ করলেন। ইয়েস আই এম। উত্তেজনার সাথে বলে উঠল নূর। আমার সাথে আসুন। বলেই সামনের দিকে হাঁটা শুরু করলো। নূরও তার সাথে গেল। মহিলাটি নূরকে একটা রুম দেখিয়ে বললেন। ভেতরে যান। নূর একটা মুচকি হেসে ভিতরে গেল। সামনে ডেস্কে দুটো চেয়ারে একটিতে বসে আছেন মিস এনি আর অন্যটিতে মিস্টার ক্লু, যারা কিছুক্ষণ আগে নূরের ইন্টারভিউ নিলেন। নূর তাদের সামনে দাঁড়াতে মিস এনি দাঁড়িয়ে নূরের দিকে হাত বাড়িয়ে বলল। কংগ্রাচুলেশন মিস্টার নো ও হোয়াট এভার, আপনাকে আমাদের কোম্পানির জন্য সিলেক্ট করা হয়েছে। নূর মুচকি এসে এনির সাথে হ্যান্ডশেক করলো। থ্যাংক ইউ মিস এনি। মিস্টার ক্লু এবার নূরের দিকে একটা পেপার এগিয়ে দিয়ে বললেন। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, কাল থেকে জয়েন করতে পারেন। থ্যাঙ্কস স্যার। নূরের ইচ্ছে হচ্ছিল ওখানেই ভাঙা ডান্স দিতে, কিন্তু কোনো মতে নিজেকে সামলে স্বভাবসুলভ ওদের সাথে কুশল বিনিময় করে চলে এলো। বাড়িতে এসে নূর চেঁচাতে লাগলো। মম মম। আয়না বেগম নূর চেঁচানি শুনে রুম থেকে বেরিয়ে এলেন। এসেই দেখে নূর সোফার উপর উঠে লাফাচ্ছে। নূর, কি হয়েছে? এভাবে লাফাচ্ছিস কেন? অবাক হয়ে বললেন আয়না বেগম। নূর সোফা থেকে নেমে মাকে ধরে ঘুরতে শুরু করলো। মম 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 ইউ নো আমার জব কনফার্ম হয়ে গেছে, তাও আবার আমেরিকার বড় কোম্পানিতে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আই ক্যান বিলিভ দিস মম, আই এম সো এক্সাইটেড। ও মাই গড। আরে আরে, থাম থাম, কি করছিস কি? চাকরি পাওয়ার খুশিতে কি আমাকে মারবি নাকি? এবার নূর মাকে সোফাতে বসিয়ে এক গ্লাস পানি এনে মাকে দিয়ে তার পায়ের নিচে ফ্লোরে বসলো। আয়না বেগম গ্লাসের পানি সব টকটক করে খেয়ে জোরে জোরে দম নিল। তারপর বলল। হঠাৎ করে তোর জবটা কোথা থেকে হলো? তুই তো এই 2 দিন বাড়ি থেকে বেরোই হোসনি, আর সেদিনও তো বেরোতে চেয়েও বেরোলি না। তাহলে? আরে ম্যাম, সেদিন তো আমি চাকরি খোঁজে বেরোতে চেয়েছিলাম, কিন্তু দরজা খুলেই দেখি বাইরের খবরের কাগজ পড়ে আছে। আমি সেটা উঠিয়ে ভেতরে রাখতে গিয়ে দেখি পেপারে অ্যাড দেওয়া হয়েছে আমেরিকার নামকরা গ্লোবাল কোম্পানিতে পিএ নিয়োগ করা হবে। সেটা দেখে আমি নিজে রুমে যাই, আর সাথে সাথে অনলাইনে নিজে বায়োডাটা দিই। কিছুক্ষণ পর ইমেল আসে, ওরা আমার ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট করেছে। তাই এই 2 দিন আমি খুব করে ইন্টারভিউয়ের জন্য নিজেকে তৈরি করেছি। আর ফাইনালি আজ, ও মাই গড, ভাবতেই অবাক লাগছে আমি এত বড় কোম্পানির পিএ। আনবিলিভেবল। কথা বলতে বলতে ভাবনার ঘরে চলে যায় নূর। বাহ, সেটা তো ভালো কথা। তা তুই কি এখন এইভাবেই বসে থাকবি, নাকি ফ্রেশও হবি? বেরিয়েছিলি তো সেই সকালবেলা, এখন তো 7:30 বাজে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। নূর নিজের ঘোর কাটিয়ে অবাক কণ্ঠে বলল। কটা বাজে? কেন 7:30? নূর এবার মাথায় হাত দিয়ে বসে পড়ল। এই রে, কাম খেয়েছে। কেন, কি হলো আবার? চাকরি পাওয়ার খুশিতে ফ্রেন্ডদের আড্ডায় ট্রিট দিয়েছিলাম, কিন্তু আমি তো এখনও এখানে। ওরা আমায় আজ নিশ্চয়ই খেয়ে ফেলবে। এখন আমি কি করি? নূর প্রলেপ বকতে বকতে সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে যেতে লাগলো। আরে ধীরে নূর, পড়ে যাবি তো, পাগলি একটা। সব আপনাদের প্ল্যান মতোই হচ্ছে রে। কথাটা বলে রক্তের গ্লাসে এক চুমুক দিল কার্ক। রিক কিছু না বলে রক্তের গ্লাস হাতে বসে আছে ডেস্কের সামনে। কার্ক আবার বলল। কিন্তু আমি বুঝতে পারছি না, তুমি ওই মেয়েটাকে মারতে চাও, ভালো কথা, কিন্তু তাতে এত ফর্মালিটির কি আছে? তুমি একজন পিওর ভ্যাম্পায়ার, আর তার সাথে অর্ধেক ভ্যাম্পায়ার স্টোনের অধিকারী। তুমি চাইলে তুড়ি বাজিয়ে ওই মনুষ্য কন্যাকে শেষ করতে পারো। পারি, কিন্তু আমি চাই ওকে কালো রাতে শেষ করব। সেই রাতে ভ্যাম্পায়ার স্টোনের পাওয়ার দ্বিগুণ হয়, আর আমি সেই রাতেই ওই তুচ্ছ মনুষ্যকন্যাকে মেরে সম্পূর্ণরূপে ভ্যাম্পায়ার স্টোনের অধিকারী হব। আর ততদিনে ওর ওপর আমাদের নজর রাখতে হবে, যাতে নেকড়েরা ওর বিষয়ে কিচ্ছু জানতে না পারে। আমি বুঝলাম না রে, আমাদের ভ্যাম্পায়ার রাজ্যে এত জায়গা থাকতেও গ্র্যান্ডপা তার মানুষ বন্ধুর নাতনি ওই মেয়েটার হৃৎপিণ্ডেই কেন ভ্যাম্পায়ার স্টোনের অর্ধেক অংশ লোকালেন? আর তোমার হৃৎপিণ্ডে যখন অর্ধেক লুকোতে পেরেছে, তখন পুরোটাই কেন তোমার হৃৎপিণ্ডে লুকোলো না? অর্ধেক কেন? ক্লার্ক,
তুমি আমার কাজিন হলেও তোমার মাথায় বুদ্ধি অনেক কম। এসব কথা তোমার ছোট মাথায় ঢুকবে না। বলে এরিক ওখান থেকে চলে গেল। আর কার হাবাগোবার মতো চেয়ে রইল। অন্যদিকে রাত 9:15 বাজে। নূর একটা বড় রেস্তোরাঁর সামনে এসে দাঁড়ালো। গুটি গুটি পায়ে ভেতরে যাচ্ছে আর ভাবছে আজ তার 12টা বাজবে। নিশ্চিত সবাই এখন ক্ষেপে আছে তার উপর। নূরের কেন জানি না মনে হচ্ছে তার জন্য খুব বড় বিপদ ওত পেতে রয়েছে। নূর ভেতরে ঢুকেই দেখতে পেল সামনে এলি, রিয়া, মোনা, চেক আর ডিক বসে আছে। তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে তারা কি পরিমাণ রেগে আছে। নূর যথাসম্ভব নিজের স্বাভাবিক করে তাদের সামনে গেল। নিজের চেয়ার টেনে বসতে বসতে বলল, হাই গাইস, হোয়াটসঅ্যাপ। ওহো, দেখ সবাই, আমাদের ওয়েটিং কুইন এসে গেছে। মুখ বাঁকিয়ে বলল এলি। আরে কি যে বলো না এলি, আমার মনে হয় নেট ট্রাফিক জ্যামে আটকে গিয়েছিল, তাই এত দেরি হয়েছে, রাইট নেট? উফ, তোমরা কি যে বলো না, আগে নূরকে বলতে দাও ওর কেন এত দেরি হলো। মোনাকে থামিয়ে বলল রিয়া। নীর প্লিজ, আজ তোমার ওই সোকল এক্সকিউজেস আমাদের শোনাবে না। আমরা খুব ভালো করেই জানি আমেরিকায় তোমাদের বাংলাদেশের মতো মিনিটে মিনিটে জ্যাম লাগে না। আরে জিওক, আমি কখন বললাম যে আমি জ্যামে আটকে গিয়েছিলাম? আরে আজ তো আস্তে আস্তে রাস্তায় দেখি এক অন্ধ রাস্তা পার হতে পারছে না। আর তুমি তো জানোই আমি আবার কারো কষ্ট সহ্য করতে পারি না, তাই আমি ওই অন্ধকে রাস্তা পার করে দিতে গিয়েছিলাম। রাস্তা পার করেও দিলাম, কিন্তু আজকালকার যা যুগ, কারো ভালো করতে নেই। দেখো না, আমি ওকে অন্ধভাবে সাহায্য করতে গেলাম আর ও আমার ব্যাগ নিয়ে দৌড় দিল। বোঝো ঠেলা, তাই তো দেরি হলো। কিন্তু নূর, তোমার ব্যাগ তো তোমারই কাছে। শয়তান, হারামি, খচ্চর, গাছে ঝোলা সাদা বাদর, লেজ কাটা হনুমান, কান কাটা প্যাঁচা, ইংরেজের বাচ্চা, ইচ্ছা করছে কাটা চামচ দিয়ে তোর কানটাই কেটে দিই। মোনার কথা শুনে মনে মনে হাজারো গালি শুনিয়ে দিল নূর তাকে। এটা আরে এটা তো আমি ওই অন্ধের পিছে পিছে দৌড়ে গিয়ে ওকে পাকড়াও করে আমার ব্যাগ আমি নিয়ে এসেছি। আরে বাহ নীর, তুমি তো দেখছি এক্সপার্ট হয়ে গেছো। আমেরিকার পকেট মারদের তুমি দৌড়ে লাফিয়ে ধরে নিলে। বাহ, ব্রাভো নিউ। বলে হাততালি দিতে লাগলো ডিউক। নূর বুঝতে পেরেছে এদের আর কোনো এক্সকিউজ দিয়ে লাভ নেই, তাই নূর হাল ছেড়ে দিয়ে বলল। আচ্ছা বল, আমাকে কি করতে হবে? নূরের কথা শুনে এলি বলে উঠল। বাহ, ঘুঘু দেখছি ফাঁদে পা দিয়ে দিয়েছে। এলির কথা নূর চোখ বড় বড় করে সবার দিকে তাকালো। সবার চাউনি দেখে নূরের মনে হলো শুধু পা নয়, আজ তো নূর ফাঁদে পড়ে গেছে। রাত 11:30। নূর গাড়িতে বসে আছে। শয়তান, হারামি, এক একটা ভিখারি কোথাকার, এক মাসের শপিং একদিনে করে নিয়েছে। আল্লাহ আমাকে ভিখারি বানিয়ে দিল, আমার পকেট খালি করে দিল। সব কটাকে দেখে নেব, একবার সুযোগ পাই হারামিগুলোকে দেখাবো আমি নূর কি জিনিস। ভিক্ষা করার জন্য থালাও কপালে জুটবে না। হ্যাঁ, ইস, কত দেরি হয়ে গেল। মম নিশ্চয়ই চিন্তা করছে, এখনো ঘুমায়নি হয়তো। উফ, কি যে করি। নূর রোলে বকতে বকতেই ফোন বের করে ফোন টিপতে লাগলো। এমন সময় নূর কিছুটা সামনের দিকে ঝুঁকে গেল। নূর ফোন স্ক্রিন থেকে চোখ উঠিয়ে ড্রাইভারের দিকে তাকালো। কি হলো, গাড়ি থামালেন কেন আঙ্কেল? মনে হয় গাড়িতে কোনো প্রবলেম হয়েছে, তুমি বসো, আমি দেখছি। বলেই ড্রাইভার বেরিয়ে গেল। কিছুক্ষণ পর জানালার কাছে এসে বলল, গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে, সামনে পেট্রোল পাম্প আছে, তুমি বসো, আমি এক্ষুনি পেট্রোল নিয়ে আসছি। বলেই ড্রাইভার চলে গেল। নূর মোবাইল টিপতে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর কিছু একটা মনে করে নূর জ্বালানা দিয়ে বাইরে তাকালো। বাইরে দেখে নূরের গলা শুকিয়ে এলো। এটা তো সেই জায়গা, পুরো রাস্তা নির্জন। নূর একা বসে আছে। নূরের সেদিনের কথা মনে পড়েছে। সেদিনও এই জায়গাতেই গাড়ি নষ্ট হয়েছে, আজও তাই। নূর ভয়ে কাঁপতে লাগলো। কি করবে কিছু বুঝতে পারছে না। এমন সময় নূরের বুক ছিনছিনি করে উঠল। নূর বুকে হাত দিয়ে চোখ বন্ধ করতেই আবার খুলল। নূর তাড়াতাড়ি জানালা ভেদ করে বাইরে তাকালো। সামনেই দাঁড়িয়েছে সেই কালো হুডি পরা বাদামি চোখওয়ালা লোকটি। অন্ধকারে মুখটা অস্পষ্ট, কিন্তু তার বাদামি চোখগুলো জ্বলজ্বল করছে, যেগুলো নূরকে বলছে, ভয় পেও না, আমি আছি তোমার সাথে, কিচ্ছু হবে না তোমার।
কিচ্ছু হতে দেব না আমি, ভরসা রাখো আমার উপর। নূরের চোখগুলোর দিকেই পলক ক্ষীণভাবে তাকিয়ে আছে, অন্যদিকে তার কোনো খেয়ালই নেই। নূরের গাড়ি চলতে লাগলো, কিন্তু নূর এখনো পলকহীনভাবে সেই বাদামি চোখের দিকে তাকিয়ে আছে। যত দূর পর্যন্ত দেখা যায় নূর দেখেছিল, নূর চলে আসার কারণে আর দেখা যাচ্ছে না। তাই নূর গাড়ির ভেতরে সোজা হয়ে বসলো। কে এই বাদামি চোখলা? কেন বারবার নূর তাকে দেখতে পায়? যখনই ও কোনো বিপদে পড়ে তখনই এই লোকটা নূরকে প্রোটেক্ট করার জন্য চলে আসে। হুট করে এসেই হুট করে চলে যায় কেন? কে এই লোক? নূর কি তাকে চেনে? এই ধরনের হাজারো প্রশ্ন নূরের মাথায় ঘুরপাক খেতে লাগলো। নূর এসব কথা ভাবতে ভাবতে পৌঁছালো বাড়িতে। গাড়ির ভাড়া মিটিয়ে দিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকলো। নূর দেখলো আয়না বেগম সোফাতেই শুয়ে ঘুমিয়ে পড়েছে। ইস, হয়তো তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। ভাগ্যিস একটা মেসেজ করে দিয়েছিল, নয়তো এখনো জেগেই থাকতো। মারা সবাই এরকমই হয়। নূর ভেতর থেকে একটা কম্বল এনে আয়না বেগমের গায়ে ছড়িয়ে দিল। এখন যেই এই জন্যই তার সম্বল। আজ যে কেউ নেই তার। নূর মায়ের কপালে একটা চুমু খেয়ে উপরে চলে গেল। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। সারাদিনের ক্লান্তির জন্য শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ল নূর। সকালে নূর নাস্তা করে মায়ের থেকে বিদায় নিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ল। প্রথম দিন খুব নার্ভাস লাগছে তার। নূর অফিসে ঢুকে এদিক ওদিক তাকালো। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। নূর নিজের কেবিনে খুঁজে ওখানে যাবে তখনই এনির সাথে দেখা। হে মিস, হাউ আর ইউ? নূরের কাছে আস্তে আস্তে বলল এনি। আই এম ফাইন মিস এনি, আপনি কেমন আছেন? খুব ভালো। হে, আমাকে শুধু অ্যানি করে বললে খুশি হব। ওকে এনি। স্মার্ট গার্ল। তো তোমার বসের সাথে দেখা করেছো? বসের নাম শুনে নূরের মুখ উজ্জ্বল হয়ে উঠল। এনি সেটা বুঝতে পেরে মুচকি এসে বলল, ওই যে ওটা এমডির কেবিন, যাও কি দেখা করে এসো। ওকে, থ্যাঙ্কস এনি। এনি মুচকি এসে ওখান থেকে চলে যায়। নূর গুটি গুটি পায়ে এমডির কেবিনের দিকে অগ্রসর হলো। মে আই কাম ইন স্যার? নূর দরজায় নক করলো। রিক অন্যদিকে ঘুরে থাই গ্লাস ভেদ করে ব্যস্ত শহর দেখতে দেখতে বলল। ইয়েস, কাম ইন। কথাটা বলে নূরের বুক থুক করে উঠল। নূর তার নার্ভাসমেন্ট আর বুকের থুকথুকানি নিয়ে ধীরে ধীরে রিকের পেছনে গিয়ে দাঁড়ালো। হাই স্যার, আই এম ইউর নিউ পিএ মিস নূর আহমেদ। নূরের কথা শুনে রিক নূরের দিকে ঘুরে দাঁড়ালো। রিককে দেখেই নূরের চোখ বড় বড় আর মুখ হা হয়ে গেল। নূরের জন্য বিশ্বাসই হচ্ছে না যে ও আমেরিকার নামকরা সাকসেসফুল বিজনেসম্যান রিক গ্লোবালের সামনে দাঁড়িয়ে আছে। এই রিক গ্লোবাল হাজারো মেয়ের ক্রাশ, হাজারো মেয়ের স্বপ্ন। একটা মানুষ এতটা পারফেক্ট কি করে হতে পারে? নূরের ফার্স্ট ক্রাশ এই রিক। যখন রিক বিজনেস সাকসেস হয় তখন হাজারো লোক তাকে দেখার জন্য অফিসের বাইরে অপেক্ষা করে, তার মধ্যে একজন নূরও। কিন্তু কখনো এক ঝলক দেখা পায়নি তার। টিভি শোতে নিউজ এসব দেখে নূর তার মন ভরাতো, কিন্তু আজ এই রিক গ্লোবাল তার সামনে। নূরে যেন মনেই হচ্ছে না সে স্বপ্ন দেখছে। এই রিককে এক পলক দেখার জন্য তো নূর এই জবটা পেতে চেয়েছিল, আর তার ভাগ্যে আছে বলেই হবে। যেখানে মানুষ বছরের পর বছর চেষ্টা করলেও কোনো সুযোগ পায়নি, সেখানে নূর একেবারেই জব পেয়ে গেল। একটা মানুষ এত সুন্দর কি করে হয়? দেখলে যেন চোখ সরানোই মুশকিল হয়ে পড়ে। আর সব থেকে বড় কথা, তার ওই চোখ, বাদামি রঙের ওই চোখগুলো নূরের খুব চেনা। এই চোখে নূর বরাবর মরে। রিককে নিয়ে নূর কতই না ভাবনা সাগরে ডুবছে। ইস, তার তো লাফাতে ইচ্ছে হচ্ছে। নূরকে এইভাবে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে দেখে রিক চুপচাপ গিয়ে নিজের চেয়ারে বসলো। তারপর ফোন হাতে নিয়ে কাউকে ফোন করে নিজের কেবিনে আসতে বলল। নূর এখনও রিকের দিকে তাকিয়ে আছে, তার যেন অন্য কোনো দিকে নজরই নেই। কিছুক্ষণ পর এনি কেবিনে এলো। আমাকে ডেকেছো রিক? আমাকে নিউ পিএর ডিটেলসগুলো দাও। এনি টেবিলের উপর থাকা ফাইলের মধ্যে থেকে একটা ফাইল বের করে রিকের দিকে এগিয়ে দিল। রিক ফাইল দেখতে দেখতেই বলল,
এখন তুমি আসতে পারো, আর যাওয়ার সময় মিস্টার ক্লুকে আমার কেবিনে পাঠিয়ে দিও। ওকে। বলি এনে চলে আসছিল, তখনই নূরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। নূরের অবস্থা দেখে এনি হেসে ওখান থেকে চলে এলো। রিক ফাইল উল্টাতে উল্টাতে বলল। মিস নূর, আপনার দেখা হয়েছে? রিকের কথা নূরের ঠ্যাং ভাঙে। ইস, কি করছে ও? এইভাবে ও রিকের দিকে তাকিয়েছিল। ছি 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 ছি, কি ভাবছেন উনি? লজ্জায় নূরের মাথা হেট হয়ে যাচ্ছে। নূর আমতা আমতা করতে করতে বলল। আই এম সরি স্যার, আসলে আমি এনি না জানি কি দেখে তোমাকে আমার পি হিসেবে সিলেক্ট করছে। আমি তো তোমার মধ্যে তেমন কোনো গুণ দেখতে পাচ্ছি না যা আমার পিয়ের মাঝে হওয়া দরকার। স্যার প্লিজ একটা চান্স দিন, আমি আমার যোগ্যতা প্রমাণ করবই, দেখবেন আমি আপনার বেস্ট পিএ হয়ে দেখাবো। নূরের কথায় রিক তাচ্ছিল্যর হাসি দিয়ে বলল। তোমার যোগ্যতা যা দেখার তা তো দেখেই নিলাম। তোমার মতো থার্ড ক্লাস মেয়ে আমার অফিসের পিয়ন হওয়ারও যোগ্যতা রাখে না। তারপরও বুঝতে পারছে না এনি তোমাকে আমার পিএ হিসেবে সিলেক্ট কেন করছে। নূরের এই কথায় খুব গায়ে লাগলো। তাকে থার্ড ক্লাস বলছে? সে নিজের যোগ্যতা এখানে এসেছে, কারো পায়ে ধরে আসেনি। তার যথেষ্ট আত্মসম্মান বোধ আছে। তাই নূর রেগে কিছু বলতে যাবে, তখনই মিস্টার ক্লু দরজা নক করে। উনি ভেতরে আসলে রিক তাকে বসতে বলে। আর এতক্ষণ ধরে নূর দাঁড়িয়ে আছে, তাকে একবারও বসতে বলল না। নূরের রাগ আরও বেড়ে গেল। রিক আর মিস্টার ক্লুর প্রজেক্ট নিয়ে কি না কি আলোচনা করছে। নূরের তা কিছুই মাথায় ঢুকছে না। নূরের দাঁড়িয়ে থেকে থেকে পা ব্যথা হয়ে গেছে। খবিস একটা, এক নম্বরে খচ্চর, সাদা বানর একটা, ইংরেজির বাচ্চা, ধলা ডাইনোসর, হ্যাঁ ক্রাশ না ব্রাশ, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, একটু বসতেও বলছে না, মনে হচ্ছে এই গ্লাসের পানিতে চুবিয়ে মারি। মনে মনে নূর এসব বলে আওড়াচ্ছে। তখন রিক কথা বলতে বলতে টেবিলের উপর থাকা গ্লাস থেকে পিরিচ সরিয়ে গ্লাসের পানি ঠকঠক করে খেয়ে ফেলল। নূরের চোখ বড় বড় হয়ে গেল। আহ, খরুসটা আবার তার সব কথা শুনে ফেলল না তো? প্রায় আধা ঘন্টা ডিসকাস করার পর রিক মিস্টার ক্লুকে যেতে বললেন, আর যাওয়ার সময় নূরকে তার কেবিন দেখিয়ে দিতে বলল। নূরও চোখ মুখ ফুলিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। নূর কেবিন থেকে বেরোনোর পর রিকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, কারণ ওর নূরের মনে মনে বলা প্রত্যেকটা কথাই শুনতে পেরেছে। রিক তার কাছের সবারই মনের কথাই বুঝতে পারে। এটা তার বাম পাওয়ার বলাই। যদিও নূর বাংলায় বকেছে, তাতেও কোনো যায় আসে না, কারণ রিক সব ধরনের ভাষায় আবার বলতেও পারে। নূর নিজের কেবিনে বসে আছে। নতুন তাই কি করবে কিছুই খুঁজে পাচ্ছে না, তাই এদিক ওদিক কানটাও একটু বেশি যাচ্ছে। আর তাতেও নূর যা শুনছে তাতে বোঝাই যাচ্ছে যে অফিসের প্রত্যেকটা মেয়ে স্টাফ রিকের পার্সোনালিটির কতটা ফ্যান। সবার মুখে শুধু রিক আর রিক, রিক এটা, রিক ওটা, রিক হ্যান্ডসাম, রিক আরও কত কিছু। নূর শুধু শুনছে আর জ্বলছে। নিজের ক্রাশকে নিয়ে অন্য কেউ কথা বলুক সেটা কেউ চায় না, নূরও চায় না। এমন সময় পেছন থেকে একজন বলে উঠল, হাই বিউটি। নূর কথাটা শুনে তাড়াতাড়ি পেছনে তাকাতেই দেখে একটা ইংরেজ পেছনে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে। নূরও স্বভাব সুলভ মুচকি হেসে বলল, হ্যালো। স্টিফেন এবার নূরের কাছে এসে পাশের চেয়ারে বসলো। তুমি কি এই অফিসে নতুন? নিউ পিএর পজিশনে। ও, আমি স্টিফেন। আর তুমি? নূর। হোয়াট? নো নিন হোয়াট? ইউ কল মি নীর। ননির? নূর মুচকি এসে বলল। অনেক কষ্টে উচ্চারণ করলো স্টিফেন। নূর মনে মনে হাসছে আর ভাবছে, শুনেছি ইংরেজরা নাকি খুব উন্নত মানের শিক্ষিত। এই তাদের নমুনা, সামান্য বাঙালির নামটাই উচ্চারণ করতে পারে না। আর আমরা বাঙালিরা বাংলা, ইংরেজি, হিন্দি সব গড়বড় করে বলে দেই বারাওয়ান ইউ বাঙালি। নূর নিজেই নিজেকে শাবাশি দিতে লাগলো মনে মনে। এই নীর, আমার কিন্তু বেঙ্গলিদের খুব ভালো লাগে। ওরা অনেক কিউট অ্যান্ড লাভলি হয়, ঠিক যেমন তুমি, লাভলি বেঙ্গলি। ও থ্যাঙ্কস স্টিফেন। নূর আর স্টিফেন কথা বলছিল আর হাসছিল। এমন সময় নূর কন্ট্রাক্ট টেলিফোন বেজে উঠল। নূর ফোন ধরতেই ওপাশ থেকে কেউ বলে উঠল, এখনই এমডি কেবিনে আসো। বলেই ফোন কেটে দিল। নূর তো ভাবতেই পারছে না রিক নিজে থেকে তাকে তার কেবিনে যেতে বলেছে। ও মাই গড! নূর তো লাফাতে লাফাতে রিকের কেবিনের দিকে ছুটল,
স্টিফেন যে তার পাশে বসেছিল সেদিকে তার কোনো খেয়ালই নেই। স্টিফেন বোকার মতো নূরের যাওয়ার দিকে তাকিয়ে রইল। মে আই কাম ইন স্যার? নূর রিকের কেবিনে উকি ঝুঁকি মেরে বলল। ইয়েস, কামিন। রিক ল্যাপটপের দিকে তাকিয়ে বলল। নূর কেবিনের ভেতরে ঢুকতে ঢুকতেই তার বুকের হার্টবিট বেড়ে গেল। আমি কেন ডেকেছিলেন স্যার? গল্প করার জন্য। মানে? মানে নিশ্চয়ই আমি গল্প করার জন্য তোমাকে ডাকিনি, কাজ আছে তাই ডেকেছি। নূর এবার মাথা নিচু করে বলল। সরি। বলি রিকের দিকে তাকাতে গিয়ে দেখে রিক একদম তার কাছে দাঁড়িয়ে আছে। তা দেখে নূর চমকে পেছনের দিকে পড়তে যাবে, তখনই রিক নূরের কোমর জড়িয়ে ধরে। রিক এক হাতে ফাইল, অন্য হাতে নূরের কোমর জড়িয়ে ধরে আছে। আর নূর ভয়ে চোখ বন্ধ করে রিকের শার্টের কলার খামচে ধরে আছে। এতটাই জোরে ধরেছে যার কারণে রিকের বুকে নূরের নখের দাগ বসে গেছে। কিন্তু সেদিকে রিকের খেয়ালই নেই, সে নূরকে দেখতে ব্যস্ত। নূরকে এই ভয়াতুর চেহারায় দেখে রিকের না জানে কি হলো। সে ফু দিয়ে নূরের সামনে আসা চুলগুলো সরিয়ে দিল। মুখের ওপর উষ্ণ বাতাস অনুভব পেয়ে নূর মিটিয়ে মিটিয়ে চোখ খুলে দেখে রিক তার দিকে এক অন্যরকম চাউনিতে তাকিয়ে আছে। নূর আমতা আমতা করে বলল। আই এম সরি স্যার। নূরের কথা শুনে রিকের ধ্যান ভাঙে। সাথে সাথেই নূরকে ছেড়ে দেয় আর নূর ধপাস করে নিচে পড়ে যায়। আল্লাহ গো, গেল আমার কোমর গেল। মম, তোমার মেয়ের কোমর গেল গো। ওই ধলা ইংরেজ, যদি ফেলেই দিবি তাহলে ধরেছিলি কেন? হোয়াট আর ইউ সে? রিকে ছাড়ি খেয়ে নূর চুপসে গেল। নাথিং নাথিং। ওরে বাবা গো, গেলাম গো গেলাম। বলতে বলতে নূর উঠে দাঁড়ালো। রিকের খুব হাসি পাচ্ছে নূরের এই অবস্থা দেখে। কোনো রকমে নিজের হাসি থামিয়ে ফাইল দেখতে দেখতে বলল। হোয়াট ছেলে দেখলেই হা করে তাকিয়ে থাকা আর ইচ্ছে করে গায়ের ওপর পড়া, এটা বুঝি তোমার জন্মগত গুণ? রিকের কথা শুনে নূরের খুব রাগ হলো। ও কি ইচ্ছে করেছে পড়েছে নাকি? উনি তো হঠাৎ করে এত কাছে এসে দাঁড়ালেন, তাই তো চমকে গিয়ে নূর পড়ে গেল। কিন্তু তাকে কে ধরতে বলেছে? নূর বলেছে? বলেনি তো। তাহলে কেন ধরলো? সে তো পড়তেই হলো। নূর মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। নূরের এই কিউট ফেস দেখে রিকের ভেতরের সব কিছু এলোমেলো হয়ে গেল। দম বন্ধ হয়ে আসছে রিকের। রিক কোনো মতে নিজেকে সামলে বলল। অত সব কিছু না ভেবে এই ফাইলটা নাও আর এনির কাছে বুঝে নিয়ে কমপ্লিট করো, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। বলেই ফাইলটা নূরের দিকে ছুঁড়ে মারল। এবার তো নূর আরও রেগে গেল। আমাকে কি তোর চাকর ভেবেছিস যে তোর ফেলে দেওয়া ফাইল আমি কুড়িয়ে নেব? হ্যাঁ, না নেব না, থাকুক পড়ে। এর জন্য যদি আমার চাকরি ছাড়তে হয় তো ছাড়বো, কিন্তু নিজের সম্মান খোয়াবো না, এই বলে দিলাম। এসব কথা মনে মনে বললেও নূর চুপচাপ হাঁটু গেড়ে বসে ফাইলগুলোর কাগজ একত্র করতে লাগলো। কেন যেন নূর কিছুই বলতে পারছে না। কিসের যেন একটা টান অনুভব করছে, যার জন্য নূর ফাইল তুলতে কেন সব কিছুই করতে পারে। কিন্তু কিসের টান? কিসের উপর টান? চাকরির প্রতি নাকি রিকের প্রতি? নূর চুপচাপ ফাইল নিয়ে চলে গেল। রিক যেন হাঁপ ছেড়ে বাঁচল। নূর এনিকে খুঁজে তার কাছে গেল। এনি কেবিনে গিয়ে ফাইল এনির সামনে টেবিলে রেখে মুখ গোমরা করে দাঁড়ালো। এনি নূরকে এভাবে দেখে বলল। হোয়াট হ্যাপেন মিস? কি হয়েছে তোমার? মুখ এমন অন্ধকার করে রেখেছো কেন? ওই তোমাদের ওই বসটা আছে না? হুম। এবার নূর এনির পাশে চেয়ার টেনে বসতে বসতে বলল। ওটা 1 নম্বরে খাটাস, সাদা হনুমান। এটা ছোটবেলায় বোধহয় করলা খেয়ে বড় হয়েছিল। মুখে রসকস বলতে কিছু নেই। কোথায় একটু নিজের ফ্যানদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে তা না, খচ্চর কোথাকার। নূর সব বাংলা কথা গড়গড় করে বলে ফেলল। এনি তার বিন্দু মাত্র কিছু বুঝতে পারল না, কিন্তু নূরের মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছে যে তার ভাইয়ের গুণগান গাইছে। এমন শিশু শ্রেণী এনি কি করবে কিছুই বুঝতে পারছে না। নূর এনির মুখ দেখেই বুঝলো এনি কিছুই বোঝেনি, তাই নূর বলল। ওসব কথা বাদ দাও, তুমি আমাকে এই ফাইলটা বুঝিয়ে দাও। এনি মুচকি এসে নূরকে বোঝাতে লাগলো। নূর নিজে অফিসে আওয়াজ শেষ করে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে আয়না বেগমকে প্রথম জব এক্সপিরিয়েন্স কেমন সব কথা বলল। তারপর একসাথে ডিনার করে উপরে এলো। বেডে বসে বসে ফ্রেন্ডদের সাথে ভিডিও কলে কথা বলল। তাদের রিকের ব্যাপারে সব বলল। তারা তো প্রায় হেসে গুটি গুটি।
নূর তাদের হাসি দেখে খুব রাগ হলো, তাই সে কল কেটে দিয়ে কম্বল মুড়ি নিয়ে শুয়ে পড়ল। মধ্যরাতে নূরের মনে হলো কেউ তার মাথার পাশে বসে তার মাথায় পরম আবেশে হাত বুলিয়ে দিচ্ছে। তাতে নূরের খুব ভালোই লাগছিল। তাই নূর চোখ না খুলেই একটু নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ল। সকালে নূর অফিসে যাওয়ার জন্য রেডি হলো। লাল রঙের শর্ট কামিজ, ব্লু জিন্স আর গলায় স্কার্ফ পেঁচিয়ে নিল। মুখে হালকা মেকআপ করে চুলটা ছেড়ে দিল। মায়ের থেকে বিদায় নিয়ে অফিসে চলে গেল নূর। অফিসে এসে নিজের কেবিনে যেতে যেতে ভাবলো আগে স্যারকে গুড মর্নিং বলে আসা যাক। তাই নূর ছুটল রিকের কেবিনের দিকে। দরজা নক করতেই দেখে রিক নিজের কাজে ব্যস্ত। নূর ভেতরে ঢুকে রিকের সামনে দাঁড়িয়ে বলল, গুড মর্নিং স্যার। রিক এবার নূরের দিকে তাকালো। তুমি কি আমাকে মর্নিং উইশ করতে এসেছো? নূর ছোট্ট বাচ্চাদের মতো মাথা চাকালো। রিক এবার নিজের জায়গা থেকে উঠে নূরের দিকে এগোতে এগোতে বলল, তুমি তো দেখছি কিছুই জানো না। এখন তো তোমাকে এটাও শেখাতে হবে যে মর্নিং উইশ কিভাবে করতে হয়। নূর পেছোতে পেছোতে দেয়ালে লেগে গেল। রিক নূরের একদম কাছে এসে এক পাশে দেয়ালে হাত রাখলো। রিককে এত কাছে দেখে নূরের হার্টবিট বেড়ে গেল। দম বন্ধ হয়ে আসার উপক্রম। নিঃশ্বাস ঘন ঘন নিতে লাগলো নূর। নূরের এই মাতাল করা চাউনি রিকের নেশা লেগে গেল। নূরের হার্টবিট রিক শুনতে পাচ্ছে। নূর কি জানে তার হার্টবিটের সাথে তাল মিলিয়ে রিকের হার্টবিটে ওঠানামা করছে। রিককে আরও বেশি পাগল করে দিচ্ছে। রিক নূরের দিকে এগোতে গেল। নূর তাকে সরিয়ে চলে আসতে চাইল, কিন্তু তার আগেই রিক নূরের হাত দেয়ালের সাথে চেপে ধরল। তার আঙ্গুলের মাঝে নিচের আঙ্গুল ডুবিয়ে দিল। নূর তার হাতের দিকে তাকালো। তার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। রিক সরিয়ে দিতে চাইলেও কেন যেন সরাতে পারছে না। রিক নূরের বাম পাশের গালের নিচে গলা বরাবর থাকা কালো তিলটায় নিজের ঠোঁট বসালো। রিকের স্পর্শে নূর কেঁপে উঠল। আবেশে আপন থেকেই তার চোখ বন্ধ হয়ে এলো। ঠিক তখনই কেউ দরজা নক করলো। নূর চমকে চোখ খুলেই দেখে রিক তার সামনে নেই। কোথায় গেল? সামনে তাকিয়ে দেখে রিক নিজের ডেস্কে বসে মনোযোগ সহকারে নিজের কাজ করছে। নূর অবাকে চরম সীমানায় পৌঁছালো। এই রিক এখনই তো তার এত কাছে ছিল, তাহলে চোখের পলকে ওখানে গেল কিভাবে? নূর চোখ বড় বড় করে রিকের দিকে তাকিয়ে আছে। দরজা খুলে এনি ভেতরে এলো। এনি রেখে কিছু বলতে যাবে তার আগেই দেখলো নূর পাশের দেয়ালে ঠেকে চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে। হোয়াট হ্যাপেন্ড নীর? তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এনির কথায় নূরের ধ্যান ভাঙে। সে এনির দিকে তাকালো। রিকও এনির কথা শুনে নূরের দিকে তাকালো। আব ইয়ে মানে আমি এখানে। হয়তো কোনো স্বপ্ন দেখছিলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাইট? নূর বলার আগেই রিক বলে উঠল। রিকের কথা শুনে নূর ভাবতে লাগলো স্বপ্ন। সত্যি কি স্বপ্ন দেখছিল? আর এটা স্বপ্ন ছাড়া আর কি হবে? নিশ্চয় স্বপ্নই হবে। একটা মানুষ তো আর চোখের পলকেই উড়ে যেতে পারে না। আর তার উপর কি এরকম অদ্ভুত মোমেন্ট ছিল? এটা আবার সত্যি হয় নাকি? রিক কেন তাকে ছি 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 ভাবছে এসব নূর? এটা নিতান্তই একটা স্বপ্নই হবে এটা। কি হলো, কি ভাবছো নীর? আব আব কিছু না, আমি গেলাম। বলেই নূর কেবিন থেকে বেরিয়ে গেল। এনে কিছুই বুঝলো না হলোটা কি এই মেয়ের। এনে রিকের সাথে কিছু কথা বলে কেবিন থেকে বেরিয়ে এলো। এবার রিক ভাবনায় গেল, এটা কি করছিল নূরের এত কাছে কেন গেল? এই মেয়ে থেকে যতই দূরে থাকতে চায় ততই এই মেয়ের নেশায় তাকে ক্রাশ করে, ততই তার কাছে চলে আসে। এ কেমন নেশা? কি আছে এই মেয়ের মাঝে যা তাকে ওই মেয়ের কাছে এতটা টানে? এ কোন নেশা? যেদিন থেকে নূরকে দেখেছে সেদিন থেকেই সে এই নেশাগ্রস্ত হচ্ছে। এই নেশা কাটানোর জন্য না জানি কত মেয়েকে নিজের বেড পার্টনার বানিয়েছে, কিন্তু এই নেশা কিছুতেই কাটাতে পারছে না, বরঞ্চ গভীর থেকে গভীরতা হয়ে চলেছে। নিজেকে ওর থেকে দূরে রাখা অসম্ভব হয়ে পড়েছে। নূর নিজের কেবিনে বসে আনমনে ভাবছে, সত্যি কি এটা স্বপ্ন? স্বপ্ন না হলে আবার কি? রিক ধরায় তার এত কাছে আসবে আর চোখের পলকেই করে আবার সরে যাবে? দূর, নূর এখন কি রিককে নিয়ে জেগে জেগে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে? আরে কেমন স্বপ্ন! ছি ছি ছি,
নূর, তুই এত লো ক্লাস মেন্টালিটি কবে থেকে মাথা চাপালি? ডি কন্ট্রোল ইউর সেলফ নূর। নূর নিজেই নিজেকে বুঝ দিতে নিজের কাছে মন দিল। কাজ করতে করতেই এক জায়গায় আটকে গেল। ডিজাইনের কিছুই বুঝতে পারছে না নূর। আশেপাশে তাকিয়ে দেখলো মিস্টার ক্লু এইদিক ওদিক খুঁজছে, তাই তাকে ডাক দিল নূর। মিস্টার ক্লু এর কাছে হেল্প চাইলো, তাই মিস্টার ক্লু নূরের কাছে এসে একটু ঝুঁকে নূরকে বোঝাতে লাগলো। উনি একটু হেলে থাকার কারণে নূরের খুব অসুস্থ হতে লাগলো। নূর জানে মিস্টার ক্লু কাজের জন্য ঝুঁকেছে, তবুও তার একটু অসুস্থ হতে লাগলো, তাই ও কিছুটা চেপে গেল। তখনই পেছন থেকে বলে উঠল কেউ। মিস্টার ক্লু, আপনি এখানে কি করছেন? নূর পেছনে তাকিয়ে দেখে রিক দাঁড়িয়ে আছে। স্যার, নীল ল্যাপটপ একটা ডিভাইস বুঝতে পারছিল, সেটাই বোঝাচ্ছিলাম। তাকে বোঝানোর জন্য এনি আছে, আপনি আমার সাথে আসুন, কাজ আছে। মিস্টার ক্লু রিকের সাথে চলে গেলেন, আর নূর চলল এনির কাছে। নূর অফিস ছুটির আওয়ারে নিজের কাজ শেষে ফাইল জমা দিতে রিকের কেবিনে গেল। কেবিনে নক করে দেখলেও কেউ নেই। নূর ভাবলো হয়তো রিক বাড়ি চলে গেছে, তাই ভেতরে এসে ফাইলটা টেবিলে রাখলো। নূর দেখলো টেবিলের উপর আর একটা ফাইল পড়ে আছে, ওটাও ঠিক জায়গায় রাখার জন্য হাতে নিল। ঠিক তখনই তার মনে হলো কেউ তার পেছনে এসে দাঁড়ালো। নূর পেছনে ঘুরতে চমকে ওঠে। হাতে থাকা ফাইল ছুঁড়ে ফেলার কারণে পেপারগুলো সব উড়ে এসে তাদের উপর পড়তে লাগলো। রিক নূরের একদম কাছে দাঁড়িয়ে আছে, সব পেপারগুলো ওদের উপরে পড়তে লাগলো। রিক ওয়াশরুম থেকে বেরিয়ে এসে নূরকে তার কেবিনে দেখে। ও নূরের পেছনে দাঁড়াতেই ঘটনাটা। একটা পেপার পড়তে পড়তে নূরের ঠোঁট ছুঁয়ে গেল, যেটা দেখে রিকের সব কিছু এলোমেলো হয়ে গেল। তার একটু ইচ্ছে হলো সেই ঠোঁট দুটো ছুঁয়ে দেওয়ার, তাই রিক এক ঘোরের মধ্যে থেকেই নূরের দিকে এগোতে লাগলো। নূর ভয় পেছতে গিয়ে দেখে পেছনে টেবিল। নূর এবার ভাবছে সে আবার স্বপ্ন দেখছে না তো? না, এবার কোনো স্বপ্ন দেখা চলবে না। নূর টেস্ট করার জন্য নিজের হাতে চিমটি কাটতে গেল। পরক্ষণেই ভাবলো যদি লাগে, তাই নূর ধীরে ধীরে এক হাত বাড়িয়ে রিকের হাতে চিমটি কাটলো। রিক ওখানেই থেমে গেল, বুঝতে পারলো না নূর ওকে চিমটি কেন কাটলো। রিক ভ্রু কুঁচকে নূরের দিকে তাকালো। এই, আপনার লাগেনি? তার মানে আমি আবার স্বপ্ন দেখছি? এই আমার কি হলো? আমি জেগেই স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি। তাহলে ঘুমালে আমি কি দেখব? এই কোন ধরনের অসুখ হলো আমার? এখন আমি কি করব? কনে যাব? জেগে স্বপ্ন দেখা শুরু করেছি আমি। বলে ন্যাকা কান্না ঝুলে দিল। রিকের প্রচণ্ড রাগ হলো। একেই তো তার মুডের 12টা বাজালো, তার উপর আবার ন্যাকা কান্না জুড়ে দিয়েছে। রিক রাগের বশে নূরের কোমর জোরে নিজের সাথে মিশিয়ে নূরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। রিকের এমন আকস্মিক কাজে নূরের চোখ বড় বড় হয়ে গেল। রিক নিজের রুমের পাশে থাকা পুলের সামনে দাঁড়িয়ে আছে, তার নজর ওই পুলের পানির দিকে। খুব অস্থির অস্থির লাগছে তার। ইচ্ছে করছে এখনই নূরের কাছে ছুটে যেতে। নূরকে ছাড়া তার আর এক মুহূর্তও চলে না। যে মেয়েকে মারার জন্য এতগুলো বছর তাকে খুঁজে বেরিয়েছে, আর সেই মেয়ের জন্যই রিক এলোমেলো হয়ে গেছে। নূরের এই বোকা বোকা কথাগুলো মনে পড়তেই রিকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। যে রিক বাম্পার রাজ্যের সবচেয়ে ভয়ানক বাম্পার, এখানকার সবাই যার নামে কেঁপে ওঠে, সেই রিক আজ একটা সামান্য মেয়ের কথা মনে করেই নিজে নিজে হেসে উঠছে। তার জন্য পাগল হয়ে গেছে, তার নেশা মাতাল হয়ে গেছে, বারবার তার ওই মিষ্টি রক্তের গন্ধ নেওয়ার জন্য উতলা হয়ে উঠেছে। তাকে কাছে পেলে সব কিছু ভুলে শুধু তাকে অনুভব করার জন্য বেসামাল হয়ে গেছে। প্রথম যখন নূরকে অবচেতন অবস্থায় নিজের বুকে টেনে নিয়েছিল, সেদিন প্রথম রিকের হার্টবিট হয়। সেই হার্টবিট দ্বারাই রিক বুঝতে পারে এই সেই মেয়ে যাকে রিক এতগুলো বছর মারার জন্য খুঁজে বেরিয়েছে। কিন্তু সে তার সামনে থাকা সত্ত্বেও সে তাকে মারতে পারছে না। তার মায়া ভরা সেই মুখ দেখে রিক সব কিছুই ভুলে গিয়েছে। এক পলকে নূরের জ্ঞান হারানো মায়া ভরা মুখের দিকে তাকিয়েছিল। এক ধরনের নেশা কাজ করছিল রিকের মধ্যে, যেটা বুকের হার্টবিট আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। সেই দিন থেকে আজ পর্যন্ত রিক যতবারই নূরের থেকে দূরে যেতে চেয়েছে, ততবারই সে নূরের নেশায় ডুবেছে। নিজের না চাওয়া সত্ত্বেও রিক বারবার নূরের বিপদে তাকে রক্ষা করতে পৌঁছে গেছে। নিজের মনকে কিছুতেই আটকাতে পারেনি নূরের এত কাছে আসার থেকে। এখন সে আর নূরের থেকে
দূরে এক মুহূর্তের জন্য থাকতে পারছে না। কিছুতেই সে নূরকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারছে না। নূরকে তার চাই, সব সময়ের জন্য, প্রতিটি মুহূর্তের জন্য নূরকে তার কাছে চাই। এমন সময় জেনিফা পেছন থেকে এসে রিককে জড়িয়ে ধরল। হেই রিক, কি করছো এখানে একা একা? রিক কিছু বলছে না দেখে জেনিফার রিকের সামনে এলো, গলা জড়িয়ে ধরে বলল, আমার সাথে এসো, সব একাকিত্ব দূর করে দেব। আর কত অপেক্ষা করাবে আমায়? আমায় প্রত্যেকটা রাত যে শুধু তোমার অপেক্ষায় কাটে। আজ না হয় সেই অপেক্ষাটা আর শেষ করে দাও। কত মেয়ের সাথে তোর বেড শেয়ার করেছো, আজ না হয় আমার সাথে শেয়ার করো। তুমি ভালো করেই জানো আমার সাথে যে রাত কাটায় পরদিন তার সূর্যের আলো দেখার ভাগ্য কপালে জোটে না। চাই না সেই ভাগ্য, আমি তোমার জন্য মরতেও রাজি। যদি এক রাত তোমার সাথে কাটিয়ে আমার মৃত্যুও হয় তবে আমি তাতে রাজি। শুধু এক রাত, একটা রাত তুমি আমার হয়ে যাও, আর কিছুই চাই না আমি। রিক জেনিফার থেকে নিজের গলা ছাড়িয়ে নিয়ে বলল, অতিরিক্ত কিছু আমি পছন্দ করি না, আর তোমার এই অতিরিক্ত চাওয়ার ফল আমি তোমাকে অনেক আগেই দেখিয়ে দিতাম যদি তুমি আমার কাজিন না হতে। সো বি কেয়ারফুল। অনেক আগেই বলেছি আমার থেকে দূরে থাকো। এই রিকের ভয়ঙ্কর রূপের সাথে নিশ্চয়ই তুমি অচেনা নও। সো আমাকে ভয়ঙ্কর হতে বাধ্য করো না, দূরে থাকো আমার থেকে। আঙ্গুল দিয়ে শাসিয়ে রিক ওখান থেকে চলে গেল। আর জেনিফার রাগান্বিত চোখে সেদিকে চেয়ে রইল। কিছুক্ষণ পর ক্লার্ক এসে জেনিফার পাশে দাঁড়ালো। এই রূপের কি মূল্য যদি এই রূপ দিয়ে তুমি রিককে বসে আনতে পারো? শাট আপ ক্লার্ক। রিককে তো আমি এক রাতের জন্য হলেও নিজের করেই ছাড়বো। দাঁত কিরমির করে বলল জেনিফা। সেই চেষ্টাই করতে থাকো, আর রিক হাতের বাইরে চলে যান। জেনিফার কটমা চোখে ক্লার্ক এর দিকে তাকিয়ে বলল, সেটা কখনোই হবে না, আমি হতে দেব না। রিক শুধু আমার, শুধুই আমার। বলেই জেনিফা গনগন করে চলে গেল। ক্লার্ক তার যাওয়ার প্রতি চেয়ে রইল। নূর নিজের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। সে ভালো করে লক্ষ্য করছে তার ঠোঁটে কাটা অংশটা। এটিকে নূর নিজেই স্বপ্ন দেখে কেটেছে, নাকি সত্যি রিক তাকে কিস করেছে। কিন্তু যদি রিক সত্যি তার এত কাছে এসেছিল, তাহলে ও যখন চোখ খুলল তখন কেন রিক সেখানে ছিল না? মুহূর্তে একটা মানুষ তো আর বেনিশ হয়ে যেতে পারে না। তার মানে এটাই স্বপ্ন ছিল। নূর বসে বসে কাঁদছে, ইচ্ছে করছে। ক্রাশকে দেখে কি ও এতটা পাগল হয়ে গেছে যে তাকে নিয়ে কী সব যাতা স্বপ্ন দেখছে, তাও আবার চেকে চেকে? তাহলে ঘুমোলে কি হবে? না জানে ঘুমিয়ে গেলে আবার কি না কি স্বপ্ন দেখে বসে। বাবা না, আসে ঘুমাবে না, একদমই ঘুমাবে না। যতই ঘুম আসুক না কেন, সে ঘুমাবে না, কিছুতেই না। নূরকে বিছানায় এক কোণে বালিশ কোলে নিয়ে বসে পড়ল। আর সে ঘুমোবে না, কিছুতেই না। কিন্তু বেহায় ঘুম কোনো বাধাই মানে না। বিনা টিকিটে ট্রেনে চড়ে বসে, তাই নূরের চোখেও এখন ঘুম নেমে এসেছে। নূর বিছন্নে বারবার নূর ঘুমের সাথে লড়াই করতে করতে একসময় নূর ঘুমের কাছে হার মেনে গেল আর বেডের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে রিক বারান্দা দিয়ে নূরের রুমে এসে দেখে নূর এলোমেলো হয়ে বেডের সাথে হেলান দিয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। নূরকে এভাবে ঘুমোতে দেখে রিকের বুকটা থুক করে উঠল। এই মেয়েকে যতবারই দেখে ততবারই পাগল হয়ে যায় রিক। এই মেয়ের প্রত্যেকটা লুক রিককে ঘায়েল করার জন্য যথেষ্ট। রিক ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে গেল। একটু ঝুঁকে গিয়ে নূরের গালে হাত রেখে মুখের কাছে মুখ এনে বলল, তোমাকেই আমার চাই, সারা জীবনের জন্য চাই, নিজের করে চাই। তোমাকে নিজের করে পাওয়ার অধিকার শুধু আমার, তুমি শুধু আমার। বলেই নূরের ঠোঁটে স্পর্শ করলো। রিক নূরকে ভালো করে শুয়ে দিয়ে কম্বল গায়ে জড়িয়ে দিল। তারপর তার পাশে বসে তার মায়াবতীকে দেখতে লাগলো। কে আছে এর মধ্যে যা রিককে পাগল করে দিচ্ছে, তিলে তিলে মারে তাকে, নেশায় জড়িয়ে ফেলছে। এই নেশায় রিক আরও বেশি করে জড়াতে চায়। নূরকে তার আরও আরও কাছে চায় সারা জীবন। হাই বিউটি। নূর নিজের কেবিনে বসে কাজ করছিল। এমন সময় কারো ডাক শুনতে পেয়ে মাথা উঠিয়ে দেখে স্টিফেন সামনে দাঁড়িয়ে আছে। হাই স্টিফেন। আর ইউ বিজি?
না জাস্ট টুকটাক কিছু কাজ করছে আর কি। ওকে, তো চলো আজ দুজনে একসাথে কফি খাবো। এখন? কেন, কোনো প্রবলেম? নো প্রবলেম, চলো। নূর হাসতে হাসতে স্টিফেনের সাথে ক্যান্টিনের দিকে গেল। স্টিফেন চেয়ার টেনে দিয়ে নূরকে বসতে বলল। নূর মুচকি এসে বলল, স্টিফেন নূরের সামনাসামনি বসে। হ্যাঁ, তো বলো, হট কফি ইয়া কোল্ড কফি? আমি কফি খাই না। হোয়াট? তো কি খাবে তুমি? আইসক্রিম। হোয়াট, আইসক্রিম? ইয়ে, বাঙালি মেয়েরা আইসক্রিম খেতে বেশি পছন্দ করে। তাই নাকি? আমি তো জানতামই না। ও, এখন জেনে নিন তাহলে, বাঙালি মেয়েরা আইসক্রিম পাগলি। মাই গড, মানে আইসক্রিম ক্রেজি বা বাংলে? ইয়া। ঘাড় উঁচিয়ে বলল নূর। স্টিফেন নিজের জন্য কফি আর নূরের জন্য আইসক্রিম অর্ডার করলো। নূর আর স্টিফেন খেতে খেতেই গল্প করতে লাগলো। আর অন্যদিকে রিক তাদের সিসি ফুটেজ দেখে রাগছে আর ফুলছে। রিক ফোন হাতে নিয়ে এনিকে ফোন দিল। হ্যালো ভাই। এক্ষুনি নূরকে আমার কেবিনে আসতে বলো। বলি এনি কিছু বলার আগে রিক ফোন কেটে দিল। এনি তো কিছুই বুঝলো না হলোটা কি। নূরকে প্রয়োজন তো তাকে ফোন না করে এনিকে ফোন কেন করলো? নূরের কেবিন তো কন্ট্যাক্ট ফোন আছেই। এনি 7-5 ভাবতে ভাবতে নূরের কেবিনে গেল, কিন্তু নূর কেবিনে নেই। এনি পাশের কেবিনে একজনকে জিজ্ঞেস করলে বলে নূর ক্যান্টিনের দিকে গিয়েছে। এনি ক্যান্টিনে গিয়ে দেখে নূর হাসতে হাসতে স্টিফেনের সাথে কথা বলছে। এনি এবার বুঝলো তার ভাইয়ের হয়েছেটা কি। এনি মুচকি এসে নূরের কাছে গেল। হে নীর। হাই এনি। নীর, তোমাকে ভাইদের কেবিনে ডেকেছে। স্যার? হুম। ওকে, আই এম কামিং। বলেই নূর উঠে আইসক্রিম নিয়ে আসতে চাইলো, তখন স্টিফেন বলল, আরে এটা নিয়ে কোথায় যাচ্ছ? আরে টাকা দিয়ে কিনেছি, তোরই এটাকে নষ্ট করব। টাকা যখন দিয়েছি তখন পুরোটাই শেষ করব। নূর টেবিলে 2 হাত থেকে একটু ঝুঁকে গিয়ে বলল। বলেই হাসতে হাসতে আইসক্রিম নিয়ে চলে এলো। এনি আর স্টিফেন হাঁ করে নূরের দিকে তাকিয়ে রইল। নূর আইসক্রিম খেতে খেতে রিকের কেবিনে ঢুকতে যাবে, তখনই তার মনে হলো এই আইসক্রিম নিয়ে ভেতরে গেলে না জানি আবার কী কী কথা শুনতে হয়। তাই নূর ঘপাঘপ আইসক্রিম শেষ করে কাপটা ঝুড়িতে ফেলে দিয়ে ছোটের আইসক্রিম মুছতে মুছতে কেবিনে ঢুকলো। তখনই রিক বলে উঠল। স্টপ। নূর চমকে রিকের দিকে চোখ বড় বড় করে তাকালো। কারো কেবিনে আসতে হলে নক করে আসতে হয়, সেই কমন সেন্সটাও দেখছি তোমার নেই। রিকের কথা শুনে নূর দৌড়ে আবার দরজায় গিয়ে নক করলো। মাই কামিং স্যার? রিক এক ঝলক নূরের দিকে তাকিয়ে আবার নিজের ল্যাপটপের দিকে তাকিয়ে বলল। কামিন। নূর ভেতরে ঢুকলো। স্যার ডেকেছিলেন? হুম। স্যার কোনো কাজ ছিল? না, হাডুডু খেলবো। হোয়াট? স্যার আপনি তো ইংরেজ, হাডুডু খেলা জানেন কি করে? হাসতে হাসতে বলল নূর। শাট আপ, পোকার মতো না হেসে যেই কাজে ডেকেছিস সেটা শোনো। নূর চুপ মেরে গেল। এই ফাইলটা নাও, আজকে এই ফাইল কমপ্লিট চাই আমি। ওকে স্যার। বলেই নূর ফাইল নিয়ে চলে যাচ্ছিল, হঠাৎ পেছন থেকে রিক বলে উঠল। স্টপ। নূর রিকের কথা শুনে ঘুরে দাঁড়ালো। রিক বসা থেকে উঠে ধীরে ধীরে নূরের দিকে এগোতে লাগলো। রিকে নিজের দিকে এগোতে দেখে নূরের হার্টবিট বেড়ে গেল। তার মনে হলো রিকের এক একটা স্টেপ, তার এক একটা হার্টবিট। নূর চোখ বড় বড় করে তাকিয়েছে রিকের দিকে। রিক তার দিকে নেশা লাগানো চাউনিতে তাকিয়ে রয়েছে। তার মধ্যে এক নেশা কাজ করছে। সে নূরের ওই বড় বড় চোখগুলোর মাঝে হারিয়ে যেতে চায়। নূর রিকের এই মাতাল করা চাউনিতে নূর সব কিছু ভুলে এই চমৎকার বাদামি রঙের চোখের দিকে চেয়ে রইল। রিক নূরের কাছে এসে এক হাতে নূরের কোমর জড়িয়ে ধরে নিজের হাতে মিশিয়ে নিল, আর অন্য হাতে নূরের চিবুক ধরে মাথা উঁচু করে নিল। তারপর ধীরে ধীরে নূরের ঠোঁটের দিকে এগিয়ে গেল। নূরের টকটকে গোলাপি ঠোঁটে লেগে থাকা আইসক্রিম রিক নিজের ঠোঁটে লাগালো। রিকের স্পর্শ পেয়ে নূর শিউরে উঠল। চোখগুলো আপনা থেকেই বন্ধ হয়ে এলো। পর মুহূর্তে তার মনে হলো এটাও স্বপ্ন না তো। না না, এটা স্বপ্ন হতে পারেই না। রিক এবার সত্যি সত্যি তার কাছে এসেছে, আর এটা সে এবার হাতে নাতে ধরবে। তাই নূর চট করে চোখ খুলতেই দেখে রিক তার কাছে নেই। সে তো নিজের ডেস্কে বসে খুব মনোযোগ দিয়ে নিজের কাজ করছে। এই আপনি ওখানে কি করে গেলেন?
আপনি তো এক্ষুনি এখানেই ছিলেন। নীরের কথা শুনে রিক ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। হোয়াট দ্য, আমি ওখানে কেন যাব? জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি? আর এখনো এখানে দাঁড়িয়ে কি করছো? তোমাকে আমি কাজ দিয়েছি তো। ইয়েস স্যার। তো এখানে বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? গো। রিকে ঝাড়ি খেয়ে নূর এক প্রকার দৌড়ে কেবিন থেকে বেরিয়ে এলো। এ কি হলো তার? নূর কি সত্যি স্বপ্ন দেখেছে? তার কেন জানি না মনে হচ্ছে কেউ তাকে বোকা বানাচ্ছে, আর সে হেলে দুলে বোকা বলছে। নূরকে যেতে দেখে রিক হেসে উঠল। কত বোকা মেয়ে! কোন স্পর্শ কতটা বাস্তবিক না কাল্পনিক সেটাও বুঝতে পারছে না। এই মেয়েকে এইভাবে বোকা বানাতে ভালোই লাগছে রিকের। নূর নিজের কেবিনে 2 কোণের টেবিলে রেখে গালে হাত দিয়ে বসে আছে। তার সব কিছু কেমন কেমন জানি লাগছে। রিক তার কাছে আসাটা স্বপ্ন হলেও ওটার মাঝে এক ধরনের শান্তি অনুভব করে নূর। কেমন জানি এলোমেলো হয়ে যায় তখন। কি হচ্ছে তার সাথে? নূর এই ভাবনায় মশগুল। তখনই স্টিফেন নূরের কেবিনে আসে। নূরের ভাবান্তর দেখে সে নূরের পাশে যায়। ওখানে গিয়ে স্টিফেন এর চোখ যায় নূরের কোমরের দিকে। নূর 2 কোণে টেবিলে রাখায় জামাটা একটু উপরে উঠে গেছে, যার কারণে নূরের কোমর দেখা যাচ্ছে। স্টিফেন নূরের সাদা ধপধপে কোমর দেখে নিজেকে ধরে রাখতে পারল না, হাত বাড়িয়ে দিল তার দিকে। কিন্তু তার হাত নূরের কোমর ছোঁয়ার আগেই কেউ একজন এসে তার হাত চেপে ধরল। স্টিফেন চমকে সেই লোকটি দিকে তাকালো। রিক চোখ মুখ লাল করে স্টিফেনের হাত ধরে দাঁড়িয়ে আছে। রিক কখন এলো? রিককে এইভাবে দেখেই স্টিফেন ভয়ে ঠক গেল। স্যার, আপনি? স্টিফেন হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, স্টিফেন, আমি হয়তো তোমাকে কিছু কাজ দিয়েছিলাম, তুমি সেগুলো না করে এখানে কি করছো? যত সম্ভব নিজের রাগ কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বলল রিক। আমি স্যার আসলে আমি আমি স্যার আসলে আমি চুপচাপ এখান থেকে বের হও আর নিজের কাজে মন দাও। বলে স্টিফেনের হাত ছেড়ে দিল। ছাড়া পেয়ে স্টিফেন কোনো মতে ওখান থেকে পালানোর মতো বেরিয়ে এলো। নূর এতক্ষণ ওদের অবাক হয়ে দেখছিল। এরা কখন এলো তার কেবিনে, আর কী বা হচ্ছে এখন? এসব ভাবতে ভাবতে নূর বড় বড় চোখ করে তাদের দিকে তাকিয়েছিল। স্টিফেন চলে যাওয়ার পর রিক নূরের দিকে ভয়ঙ্কর রাগে চোখে তাকালো। নূর রিকের চোখ দেখেই ভয় পেয়ে গেল। কাপা কাপা গলায় কিছু বলতে যাবে, তখনই রিক নূরের হাত ধরে তাকে টানতে টানতে নিজের কেবিনের দিকে নিয়ে যেতে লাগলো। আর অফিসের সব স্টাফরা সেদিকে তাকিয়ে অবাক হয়ে গেল। নূরকে এইভাবে কেন নিয়ে যাচ্ছে রিক? অন্যদিকে স্টিফেন নিজের হাত ওঠাতে পারছে না। রিক এত জোরে ধরেছিল যে তার হাত অপাস হয়ে গেছে। স্টিফেন রেগে চৌচির হয়ে আছে। তার এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল এই রিকের জন্য। ভেবেছিল নূরের সাথে ভালো বিহেভ করে তাকে বসে আনবে, কিন্তু তার আর ধৈর্য নেই। আজ নূরের কোমর থেকে স্টিফেন কন্ট্রোল লেস হয়ে গেছে। এই নূরকে তার চাই, যে কোনোভাবেই তার চাই। এই অফিসে সে কিছুতেই নূরকে বসে আনতে পারবে না। তার জন্য কোনো অন্য প্ল্যান করতে হবে, আর যা করবে তা আজ রাতেই করবে। স্টিফেন নিজের ফোন হাতে নিয়ে কাউকে ফোন করলো। আজ রাতে তার নূরকে চাই চাই। রিক নূরকে নিজের কেবিনে এনে দরজা নক করে দরজার সাথেই চেপে ধরল তাকে। নূরের কোমরে চাপ দিয়ে দাঁতে দাঁত চেপে রেখে বলল, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? খুব শখ তাই না ছেলেদের নিজের শরীর দেখানো? ওকে। বলেই রিক নূরের জামা ধরে টান দিল। সাথে সাথে নূরের কামিজের সাইড ফাড় ফাড় করে ছিঁড়ে গেল। নো। বলে নূর 2 হাতে নিজেকে ঢাকার ব্যর্থ চেষ্টা করতে লাগলো, আর বড় বড় চোখে রিকের দিকে তাকালো। রিক নূরের 2 গালে হাত দিয়ে বলল, কি হলো, এত ন্যাকামো করছো কেন? এটাই তো তুমি চাও, নিজের শরীর অন্যকে দেখিয়ে বাড়তে। লিসেন মিস নূর, এটা তোমার বেডরুম নয়, এটা আমার অফিস। আর এখানে আমি কোনো ধরনের নষ্টামি মেনে নেবে না। আই গট ইট। নূর অবাক চোখে রিকের দিকে তাকিয়ে আছে। তার বিষয়ে কেউ এই ধরনেরও ওপিনিয়ন রাখেন সেটা নূরের জানা ছিল না। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। নূর কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, স্যার প্লিজ ছেড়ে দিন আমায়, লাগছে আমার, প্লিজ স্যার। নূরের কান্না জড়িত ও অনুনয় কণ্ঠ শুনে রিকের হুঁশ এলো। কি করছে ও? একজনের রাগ অন্যজনের ওপর ঝাড়ছে। রিক তাড়াতাড়ি নূরকে ছেড়ে অন্যদিকে খুলল। নিজের ওপরই তার রাগ এখন হচ্ছে।
কি না কি বলল নূরকে। নূর কতটা কষ্ট পেয়েছে, নিজের রাগটাও কন্ট্রোল করতে কেন পারল না। রিক ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজের রাগ দমিয়ে রেখে বলল। গেট লস্ট। নূর রিকের কথা শুনে চুপচাপ ওখানেই দাঁড়িয়ে রইল। এই অবস্থাও বাইরে কি করে যাবে। রিক দেখল নূর ওখান থেকে নড়ছে না, তাই রিক নূরের দিকে এগোতে লাগলো। রিককে নিজের দিকে এগোতে দেখে নূর ভয় পেয়ে চোখ বন্ধ করে নিল, না জানি আবার ওকে না মেরেই ফেলে। কিন্তু নূরকে অবাক করে দিয়ে রিক তার কোট খুলে নূরের গায়ে ছড়িয়ে দিল। তারপর দু হাত নূরের গালে রেখে নূরের চোখে জল মুছে দিল। আই এম সরি, আমার এরকম বিহেভ করা মোটেও উচিত হয়নি, সরি। বলেই নূরের কপালে একটা চুমু এঁকে দিল। নূর অবাক হয়ে রিককেই দেখছে। রিক কি করছে না করছে কিছু ওর মাথায় ঢুকছে না। একবার কথা শোনাচ্ছে তো আর একবার সান্ত্বনা দিচ্ছে। ওকে, এখন বাড়ি যাও, অনেক রাত হয়েছে। নূর বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে ভালো করে গায়ে কোট ঝরিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। সবাই নূরের দিকে তাকিয়ে আছে। রিকের কোট গায়ে জড়িয়ে থাকায় সবাই অবাক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। নূর সেদিকে পাত্তা না দিয়ে আনমনে রিকে কথা শুনিয়ে চলেছে। রিকের 14 গোষ্ঠী উদ্ধার করছে। কেবিন থেকে নিজের ব্যাগ নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ল। নূর রাস্তা দাঁড়িয়ে ক্যাবের জন্য অপেক্ষা করছে। এমন সময় স্টিফেন বাইক নিয়ে এসে নূরের সামনে দাঁড়ালো। হে বিউটি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছো? ক্যাবের জন্য অপেক্ষা করছি। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ড্রপ করে দিতে পারি, আর এমনিতেও আমার বাড়িও এই রাস্তা দিয়েই। নো থ্যাঙ্কস, আমি একাই যেতে পারবো। ওহ, এত কথা বলছো কেন? এসো তো, আমি ড্রপ করে দিচ্ছি তোমায়। বলে একরকম জোর করেই নূরকে তার বাইকে বসালো। অন্ধকার রাতে নির্জন এক রাস্তা দিয়ে তাদের বাইক চলছে। নূর দু হাতে তার পরে থাকা কোট ধরে আছে। কি সুন্দর ঘ্রাণ এই কোটটার, যেন এক মোহে ডুবে যাচ্ছে ও। এমন সময় স্টিফেন বাইক থামালো। কি হলো স্টিফেন, বাইক থামালে কেন? অবাক হয়ে জিজ্ঞাসা করলো নূর। নামো বাইক থেকে। কে? নূর থামতে থামতে প্রশ্ন করলো। এরই মধ্যে আরও 3টা বাইক কোথা থেকে এসে তাদের ঘিরে ধরল। স্টিফেন, এরা কারা? এরা আমার বন্ধু। বাঁকা হেসে বলল স্টিফেন। মানে? মানে খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। বাইক থেকে 3জন ছেলে নেমে নূরকে ঘিরে ধরল। নূর ভয় পেয়ে গেল, কাপা কাপা গলায় বলল। কি হচ্ছে এসব স্টিফেন? এরা কারা আর এসবের মানে কি? স্টিফেন এবার নূরের কাছে এসে নূরের হাত ধরে বলল। বিউটি, সত্যি তুমি খুব সেক্সি। আমার মনে জাস্ট আগুন জ্বালিয়ে দিয়েছো। আজ তোমার ওই সেক্সি কোমর জাস্ট আমাকে বেসামাল করে দিয়েছে। আজ তো তোমাকে আমার চাই। আমার বুকের জ্বলন্ত আগুন নেভানোর জন্য আজ তোমাকে আমার বেডে চাই। বলে একটা বিশ্রী হাসি দিল। এবার নূর বুঝতে পারলো তার কেবিনে তখন কি হচ্ছিল আর কেন এত রিয়াক্ট করছিল। নূর এবার কেঁদে দিল। প্লিজ স্টিফেন, প্লিজ লিভ মি, প্লিজ ছেড়ে দাও আমাকে স্টিফেন, প্লিজ। ছাড়ার জন্য তো এত প্ল্যান করিনি বেবি। আজ তো আমার মনের চাহিদা আমি মিটিয়েই ছাড়বো। স্টিফেন, সত্যি পেয়েছিস বলে একটা একেবারে মনের মতন। আজ তো মন ভরেই যাবে। বলে ওরা সব বন্ধুরা হাসতে লাগলো। আর নূর এই সুযোগে স্টিফেনের থেকে নিজের হাত ছাড়িয়ে দিল দৌড়। স্টিফেনটাও পেছনে যেতে চাইলো কিন্তু পারল না, ওখানেই থেমে গেল। নূর দৌড়ে গিয়ে আচমকাই কারো বুকের সাথে ধাক্কা খেয়ে পড়তে যাবে তখনই সে নূরকে ধরে ফেলে। নূর ভয়ে চোখ বন্ধ করে ফেলে। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ। বলি নূর ভয়ে চোখ খুলেই দেখলো তার কোমর জড়িয়ে ধরে রয়েছে সেই কালো হুডিওয়ালা লোকটা। তার বাদামি চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে। এই চোখ দুটো নূর এর আগেও কোথায় দেখেছে, কিন্তু কোথায়? হ্যাঁ, একটু আগে রিকের চোখে ঠিক এই রাগটাই ছিল। মুখে মাস্ক থাকার কারণে মুখ দেখা যাচ্ছে না। এটা কি করে হতে পারে? রিকের দুজনের চোখে এত মিল কি করে থাকতে পারে? রিক নূরকে সোজা করে দাঁড় করে স্টিফেনদের দিকে তার রক্ত চক্ষু দিয়ে তাকালো। তার চোখ দেখে মনে হচ্ছে এখনই তাদের এই চোখের আগুনে ঝলসিয়ে দেবে। নূর চোখ বড় বড় করে তাকিয়ে আছে রিকের দিকে। সে জানে এরপর কি হবে, কারণ এরকম ঘটনা এর আগেও অনেকবার ঘটেছে। কেউ তার দিকে বাজে নজরে তাকালে বা কারো ইন্টেনশন তার প্রতি খারাপ হলে তাদের একই অবস্থা হয়, তা হলো নির্মম ভয়ঙ্কর মৃত্যু। আর এখনও তাই হতে চলেছে। স্টিফেনের মৃত্যু
নূর এই ভয়ঙ্কর মৃত্যুকে দেখতে চায় না। সে ক্লান্ত হয়ে গেছে এই মৃত্যু দেখতে দেখতে। রিক হাওয়ার বেগে স্টিফেনের একদম কাছে গেল। এত তাড়াতাড়ি লোকটাকে তার কাছে স্টিফেন কিছুটা ভয় পেয়ে গেল। তারপরও এই লোকের চোখগুলো আরও বেশি ভয়ঙ্কর। স্টিফেন ভয়ে এক দুপা পেছোতে যাবে তার আগেই রিক তার ঘাড় ধরে ফেলে। স্টিফেন প্রাণপণে নিজে ছাড়ানোর চেষ্টা করছে। রিক তার অন্য হাত দিয়ে স্টিফেনের চোখ উপড়ে ফেলে, যে চোখ দিয়ে সে নূরের দিকে বাজে নজরে চেয়েছিল। স্টিফেন ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য। রিক স্টিফেনের হাতের প্রত্যেকটা আঙ্গুল টেনে ছিঁড়তে লাগলো, যেই হাতে দিয়ে নূরকে সে ছোঁয়ার চেষ্টা করেছিল। স্টিফেনের চিৎকারে পুরো স্তব্ধ রাতটাও যেন চঞ্চল হয়ে উঠছিল। রিক স্টিফেনের জিহ্বা টেনে ছিঁড়ে নিল, তারপর তার ঘাট থেকে মাথা আলাদা করে দিল। ভয়ঙ্কর মৃত্যু দিল তার নূরের দিকে চোখ তুলে তাকানোর দোষে। স্টিফেনের ভয়ঙ্কর মৃত্যু দেখে তার বন্ধুরা ভয় পেয়ে পালাতে যায়, কিন্তু রিকের সাথে তারা পেরে ওঠে না। রিক তাদেরকেও একই ধরনের মৃত্যু দেয়, তবুও যেন রিকের রাগ কমছে না। সে তাদের ইচ্ছে মতো আঘাত করিয়ে যাচ্ছে। পাগল হয়ে গেছে সে। অন্যদিকে নূর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সহ্য করতে পারল না। নূরের তার বাবার কথা মনে পড়ে গেল। নূর ওখানেই মাথা ঘুরে পড়ে গেল। সকাল 6টায় নূর চমকে শোয়া থেকে উঠে বসে চারিদিকে তাকিয়ে দেখে নূর নিজের ঘরে। কাল রাতের কথা মনে পড়তেই তার লোম দাঁড়িয়ে গেল। তুই কাল কখন বাড়ি এসেছিলি বলতো? আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলি না যে তুই বাড়ি ফিরেছিস? আমার টেনশন হয়তো নাকি? যদি কাল তোর ঘরে শব্দ না পেয়ে তোর রুমে না আসতাম, তাহলে তো আমি সারা রাত জেগে থাকতাম তোর অপেক্ষাতেই। আর তুই এখানে নাক ডেকে ঘুমাচ্ছি। পাশ থেকে আয়না বেগম বলে উঠল। নূর চুপ করে আছে। কি বলবে সে? সে তো নিজেও জানে না যে ও বাড়ি থেকে এভাবে এলো। আয়না বেগম নূরের জন্য চা নিয়ে এসেছিল, সেটা দিয়ে বকবক করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। নূর কাল রাতের কথা মনে করেই পাগল হয়ে যাচ্ছে। কি হচ্ছে তার সাথে? কেনই বা হচ্ছে? কে ওই লোকটা? কি চায় তার কাছে? কেন ওই লোকটা সবাইকে এত ভয়ঙ্কর মৃত্যু দিচ্ছে? কেন? কি চায় ওই লোকটা? কি চায় ও নূরের থেকে? নূর অস্থির হয়ে উঠেছে। আর পাচ্ছে না, এই জীবনে আর কত মৃত্যু দেখবে ও? আর পাচ্ছে না, আর সহ্য করতে পারছে না। তখনই নূরের বুক চিনচিন করে উঠতে লাগলো। নূর বুকে হাত থেকে ভাবতে লাগলো, আর এই বুক চিনচিন করার কারণ কি? ও কেন ভবিষ্যৎ দেখে? কেন ভীষণ দেখে? ও তো একটা সাধারণ মেয়ে, তাহলে কেন ও ভীষণ দেখে? এটা কেমন চমৎকার! ওর কাছে কি কোনো অলৌকিক পাওয়ার রয়েছে, যার কারণে ও লোকটা সব সময় তার আশেপাশে থাকে? নূরের বুক আবার চিনচিন করে উঠল। নূর বুকে হাত রেখে শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে নিল। সে ভীষণ দেখছে, আবছা আবছা ভাবে দেখছে। কোনো এক হসপিটালের ওটির সামনে দাঁড়িয়ে 3জন মানুষ, যাদের মুখ স্পষ্ট। হসপিটালের মানুষের কলরব। ধীরে ধীরে সবার মুখ স্পষ্ট হতে লাগলো। অটির বাইরে চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছেন রায়হান আহমেদ, নূরের বাবা। পাশের সিটে বসে আছে নূরের দাদু মিজানুর আহমেদ। তার পাশে বসে আছেন মিজানুর আহমেদের বন্ধু এবিক গ্লোবাল। সবার মুখেই চিন্তার ভাব স্পষ্ট। প্রায় 1 ঘন্টা পর ওটি থেকে একজন ডক্টর বেরিয়ে এলেন হাসি মুখে। ডক্টরকে দেখে সবাই তার সামনে গিয়ে দাঁড়ালো। ডক্টর হাসি মুখে রায়হান আহমেদকে বলল, কংগ্রাচুলেশন, আপনার মেয়ে হয়েছে, আর মা মেয়ে দুজনেই সুস্থ আছি। ডক্টরের কথা যেন সবার দেহে প্রাণ ফিরে এলো। সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলো। সবার মনে আনন্দের জোয়ার বয়ে গেল। সবাই আয়না বেগম আর বেবিকে নিয়ে এক শান্তির শ্রদ্ধাস নিল। মিজানুর আহমেদ ডাক্তারের সাথে কথা বলতে গেলেন। রায়হান আহমেদ আয়না বেগমের পাশে তার হাত ধরে বসে রয়েছেন। তাদের পাশে দোলনায় ঘুমিয়ে রয়েছে তাদের বেবি। এবিক গ্লোবাল এসে তার সামনে দাঁড়ালো। আই এম সরি বেবি, আমাকে আমাদের ঐতিহ্য রক্ষার্থে এটা করতেই হবে। আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে তোমরা দুজনে আমাদের ঐতিহ্য রক্ষা করতে পারবে। বলে নিজের বুকে হাত দিলেন। সেখান থেকে একটা পাথরের অর্ধেক অংশ বেরিয়ে এলো, যেটা উনি বেবির বুকে চেপে ধরলেন। যদি এই পাথরের অর্ধেক অংশ নেকড়েদের হাতে লেগেও যায়,
যা হলে এই অর্ধেক অংশ তাদের ধরাছোঁয়ার বাইরে থাকবে। তুমি এই বিষয়ে অজ্ঞাত থাকলেও সময় মতো সবটাই জানতে পারবে। বলেই বেবির বুকে পাথরটা খুব জোরে চেপে ধরলেন। পাথরটা তার বুকে মিশে গেল, আর সাথে সাথেই বেবি কেঁদে উঠল। তার কান্না শুনে রায়হান আহমেদ বেবিকে কোলে নিল, কিন্তু বেবির কান্না থামছেই না। আয়না বেগমও তাকে শান্ত করতে পারছে না। মুহূর্তেই সবার মধ্যে দুশ্চিন্তার পাহাড় ভেঙে পড়ল। ডক্টররাও কিছু বলতে পারছে না হঠাৎ এমনটা হওয়ার কারণটা কি, আর রোগ জানা না গেলে চিকিৎসা করা অসম্ভব। সবাই চিন্তা করছে। এমন সময় গ্লোবাল এসে মিজানের কাঁধে হাত রাখল। মিজান, তুমি জানো আমি অনেকের রোগ ধরতে পারি, এটা আমার জন্মগত ক্ষমতা। আমার মনে হয় তোমরা তো সবাই বাঙালি, কারো কারো আবার আমেরিকার হাওয়া সহ্য হয় না। তাই আমি বলি কি তুমি তোমার নাতনিকে বাংলাদেশে পাঠিয়ে দাও, ওখানে গেলে হয়তো ও সুস্থ হবে। মিজান দুশ্চিন্তা পড়ে গেলেন। যেহেতু কোনো ডক্টর কিছু করতে পারছে না, তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে বেবিকে বাংলাদেশে পাঠাবেন। আর তাই হলো। দেরি না করে সেই দিনই তাদের বাংলাদেশে পাঠানো হলো। আর বেবিও ধীরে ধীরে শান্ত হলো। বাংলাদেশ নানুবাড়িতে নূর ছোট থেকেই বড় হতে লাগলো, আর তার ভেতরে পাথরের অর্ধেক অংশ তার হৃৎপিণ্ড মিশে গেল। নূর সাবালিকা হওয়ার পরও জেদ হলো তার বাবার সাথে আমেরিকা যাওয়ার জন্য। আর নূর জেদের কাছে তারা হার মেনে তাকে আমেরিকা, ওখানেই তার পড়ালেখা চলতে লাগলো। তারপরে ঘটে গেল সেই ভয়ঙ্কর রাতের ঘটনা, যেখানে নূর চোখের সামনে নিজের বাবার ভয়ঙ্কর মৃত্যু দেখছিল। নূর চমকে নিজের বুক থেকে হাত সরিয়ে নিল, চোখ বড় বড় করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। কিন্তু কিছুক্ষণ নিজেকে ধরে রাখতে পারল না, জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে গেল। জঙ্গলে। তোমার দ্বারা একটা কাজও সম্ভব না। বিশ্বাস করো, আমি যথাসম্ভব চেষ্টা করছি রিকের মুখ থেকে ওই মানুষটার নাম বের করতে, কিন্তু রিক কিছুতেই মুখ খুলছে না। আমার তো মনে হয় ও আমাদের সন্দেহ করেছে, তাই তো সবসময় আমার আর জেনিফার সাথে দূরত্ব বজায় রাখে। চিন্তিত হয়ে বলল কার্ক। আমি এত কিছু জানি না। যে করে হোক ওই তুচ্ছ মানুষটাকে চাই, যার কাছে ভ্যাম্পায়ার স্টোনের অর্ধেক অংশ রয়েছে। না হলে রকিকে হারানো আমাদের জন্য ইম্পসিবল। অচেনা লোকটি কার্ককে উদ্দেশ্য করে বলল। আমি জানি, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করছি। তোমার দ্বারা কিচ্ছু হবে না। যা করার আমাকেই করতে হবে। ওই তুচ্ছ মানুষটাকে আমার চাই। মুখ বিকৃত করলো অচেনা লোকটি। নিউরাজ 3 দিন পর একবার অফিসের জন্য রেডি হয়ে বেরিয়েছে। সেদিনের পর নূর 3 দিন জ্বরে বিছানা ছেড়ে উঠতে পারেনি। আজ শরীরটা ভালো লাগছে, তাই অফিসের জন্য রেডি হয়েছে নূর। সিঁড়ি দিয়ে নামতে নামতেই নূর সামনের লোকটাকে দেখে থমকে দাঁড়ালো। লোকটা অন্যদিকে ঘুরে থাকলেও নূরের চিন্তায় একদমই অসুবিধা হয়নি, তাই সে অদ্ভুত কণ্ঠে বলে উঠল, নিলয়। নূর ডাক শুনে নিলয় নূরের দিকে ঘুরে দাঁড়ালো। নূরকে দেখে বিশ্বজয়ী এক হাসি দিয়ে বলল, নূর, কেমন আছো তুমি? নূর অবিশ্বাস্য এক হাসি দিয়ে নিচে নেমে নিলয়ের সামনে দাঁড়ালো। ভালো, বাট তুমি কখন এলে? কাল রাতে এসেছি, তুমি ঘুমিয়েছিলে, তাই ভাবলাম ডিস্টার্ব করবো না। সকালে একেবারে একটা সারপ্রাইজ দিয়ে দেবো। সত্যি এটা একটা বড় সারপ্রাইজ ছিল আমার জন্য। তুমি হঠাৎ করে কি মনে করে বাংলাদেশ থেকে আমেরিকা চলে এলে? আরে হঠাৎ না, এটা তো অনেক দিনের প্ল্যান ছিল আমার। খালামণি সবই জানতো। মম জানতো এসব, আর আমাকে একবারও জানানোর প্রয়োজনও বোধ করলো না। কি করব বল, নীলই তো বারণ করেছিল আমাকে, আমি যাতে তোকে কিছুই না জানাই। পায়েসের বাটি হাতে রান্নাঘর থেকে আস্তে আস্তে বলল আয়না বেগম। তোকে একটা বড় সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। নিলয় সায় দিল। ওকে নিলয়, আমি এখন উঠি কেমন? 3 দিন অফিসে যাইনি, না জানি আমার জন্য অফিসে কি অপেক্ষা করছে। এসে তোমার সাথে দেখা হচ্ছে কেমন? বাই। বলেই নূর নিজের মায়ের থেকে বিদায় নিয়ে অফিসের দিকে রওনা দিল। নূর একটা ফাইল নিয়ে পাশের কেবিনে গেল। হেই জেরিন, হাউ আর ইউ? ফাইন। তুমি কেমন আছো নীর? শুনলাম তোমার নাকি ফিভার। ছিল, এখন ভালো আছি। জেরি, এই ফাইলটা নাও, এতে কিছু অ্যাসাইনমেন্ট আছে, ভালো করে দেখে নিও কেমন? আজ থেকে যেই নতুন প্রজেক্টটা শুরু হচ্ছে সেটারই অ্যাসাইনমেন্ট এটা। জেরি ফাইলটা হাতে নিল। ওকে ওকে। আর নীল, তুমি কি জানো আমাদের কলিগ যে স্টিফেন ছিল না, তার না কিছুদিন আগে কি ভয়ঙ্কর মৃত্যু হয়েছে।
সাথে তার 3 বন্ধুও ছিল। সবাই ভাবছে জঙ্গলি জানোয়ারের এই অবস্থা করেছে। ইস, দেখলেই কেমন গা রিরি করছে। তুমি দেখলে জাস্ট মুখ বাঁকিয়ে উঠল চেরি। লেওঠালা যে এই নিঃসহ্য দৃশ্য নিজের চোখে দেখেছে তাকেই বলেছে তুমি দেখলে। নূর সেই রাতের কথা মনে পড়ে যায়। তাই সে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ার জন্য নিজের ডেস্কের দিকে পা বাড়াতেই সামনে নীলাকে দিকে ভূত দেখার মতো চমকে পিছনে হেলে গেল। নীলা তাকে ধরার জন্য হাত বাড়াতেই হঠাৎ কেউ একজন এসে নূরের হাতে হ্যাঁচকা টান মেরে নিজের সাথে মিশিয়ে নিল। এমন আশকমিক কাজে সবাই অবাক। নীলাতে এখনো হাত বাড়িয়ে চোখ বড় বড় করে দেখে আছে। আর নূর, তার তো কোনো কথাই নেই। সে পরপর আকস্মিক ঘটনা টাল সামলাতে না পেরে সোজা রিকের বুকে হুমড়ি খেয়ে পড়ল। হচ্ছেটা কি এটা বুঝতেই নূরের কয়েক সেকেন্ড লেগে গেল। সবাই অবাক হয়ে রিকের দিকে তাকিয়ে রইল। ও আবার কখন এলো এখানে? নূর হাঁ করে তাকিয়ে আছে রিকের দিকে। রিকে একবার নূরের দিকে তাকিয়ে তাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কথায় কথায় ছেলেদের উপর এইভাবে ঢলে পড়াটা কি তোমার অভ্যেস হয়ে গেছে? যাক বাবা, নূর কখন ইচ্ছে করে ওর ওপর ঢলে পড়ল? ও তো চমকেই গেল। তাই আর রিক তো নিজেই নূরকে তার কাছে টেনে নিল। এরপর থেকে সাবধানে চলাফেরা করো, বারবার চমকালে তো আর বারবার আমি তোমাকে ধরতে আসতে পারি না। বলি রিক নিজের কেবিনের দিকে হাঁটা ধরল। নীলা নূরের কাছে এসে বলল, আরে ওকে নূর, কিন্তু তুমি বলো, তুমি এখানে কি করছো? সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ? এক্ষুনি তো মেরে ফেলতে। আরে ধুর, মরবে কেন? আমি আছি না, এখন থেকে তো সবসময় আসি। সব সময় আছি মানে? মানে আমিও এই অফিসে জব পেয়েছি, তাই তো আমেরিকা থেকে আসা। হোয়াট? তো তুমি এটা আমাকে আগে বলনি কেন? আগে বললে কি সারপ্রাইজ থাকতো? নূর হেসে বলল। ওহ নিলয়, আজ তো সারপ্রাইজের উপর সারপ্রাইজ হচ্ছি আমি। বলেই দুজন হেসে দিল। অন্যদিকে ওদের হাসি দেখে রিক এর মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে দুটোকেই ধরে আছাড় মারতে। একটাকে সরাতে না সরাতেই আর একটা এসে হাজির। মধু থাকলে তো মৌমাছি আসবেই। এনির কথায় রিক চট করে তার দিকে তাকালো। মানে তুমি যেটা ভাবছো সেটাই। আমি আবার কি ভাবছি? বলেই রিক গিয়ে নিজের জায়গায় বসলো। সেটা তো তুমি ভালো জানো। বলেই মুচকি হাসছে এনি। রিক বুঝতে পেরেছে এনি কি বলতে চাইছে, কিন্তু ও কাউকে নূরের আশেপাশেও ঘেঁষতে দেবে না। নূর শুধুই তার। হে নীর, হাউ আর ইউ? এনি নূরের কেবিনে আস্তে আস্তে বলল। নিলয় ও পাশেই বসে আছে। ফাইন এনি, তুমি কেমন আছো? আমিও ভালো। হেই, তুমি অফিসে নতুন এমপ্লয়ি না? নিলয়কে উদ্দেশ্য করে বলল এনি। ইয়া, আম নিলয়। ইউ? হাই নিলয়, আই এম এনি। এনি গ্লোবাল। নো নো, দিস ইজ নিলয়। নিলয়। নো নো, নিলয়। নিলয়। নিলয় হাল ছেড়ে দিল। এদের দ্বারা কিচ্ছু সম্ভব না। এনি একটু হেসে নূরকে বলল, হেই নীর, তোমাকে ভাইটাই টেবিলে ডেকেছে। নূর রিকের নাম শুনেই তার বুকটা থুক করে উঠল। প্রায় 3 দিন ধরে তার সাথে ভালো মতো কথাই হয়নি। নূর এনি আর নিলয় থেকে বিদায় নিয়ে রিকের কেবিনে গেল। মে আই কাম ইন স্যার? রিক নিজের কাজ করতে করতে বলল। ইয়েস, কাম ইন। নূর কেবিন থেকে এসে রিকের সামনে দাঁড়ালো। স্যার ডেকেছিলেন? আমাদের নতুন প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে। ইয়েস স্যার। গুড, তাহলে এখন থেকে কাজে মন দাও। ওকে স্যার। বলেই নূর চলে যাচ্ছিল, তখনই রিক আবার ডাকছিল। কোথায় যাচ্ছ? নূর ঘুরে দাঁড়িয়ে বলল, স্যার কাজে মন দিতে। তাহলে বাইরে কোথায় যাচ্ছ? স্যার নিজের কেবিনে না গেলে কাজ করব কিভাবে? আমার ক্যাবিনে বসে। মানে খুব সিম্পল, আজ থেকে যতদিন পর্যন্ত না নিউ প্রজেক্টের কাজ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত তুমি আমার কেবিনে বসেই কাজ করবে। এখন থেকে এটাই তোমার নিউ কেবিন। এখন যাও, নিজের কাজ করো। আর হ্যাঁ, তোমার সব প্রয়োজনীয় জিনিস আমি পিয়নকে দ্বারা আনিয়ে দিচ্ছি। তোমার বাইরে যাওয়ারও দরকার নেই। চাপ বাবা, এখন কি হবে? নূর যদি এই কেবিন থেকে বেরোতেই না পারে তাহলে নীলয়ের সাথে একটু সময় কি করে কাটাবে? কোথায় নূর ভাবলো আজ দুজনে অনেক সময় একসাথে কাটাবে, কথা বলবে, তার হলো না। এখন বসে বসে কাছে মন দাও। রিক পিয়নকে দিয়ে নূরের প্রয়োজনীয় সব জিনিস আনিয়ে নিল।
নূরকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করছে না, যেন চোখের আড়াল হলেই কোথায় হারিয়ে যাবে। আজ 1 সপ্তাহ হয়েছে তারা একই প্রজেক্ট নিয়ে কাজ করছে। এই কয়দিনে নূর সকালবেলা রিকের কেবিনে ঢুকে তো একেবারে ছুটির সময় বের হয়। নীলয়ের সাথে বাড়িতে ছাড়া আর দেখাই হয় না। আর রিক, সে তো সারাক্ষণ নূরকে দেখেই নিজের মন ভরায়। ভাই, আমার মনে হয় নীরকে তোমার মনের কথাটা বলে দেওয়া উচিত। এনির কথায় রিক অবাক হয়ে বলল, কোন কথাটা? তুমি যে নীরকে ভালোবাসো এই কথাটা। কি সব যাতা বলছি জেনি, এসব কিছুই না। শোনো ভাই, আমি ছোটবেলা থেকেই তোমাকে দেখে আসছি, তোমাকে এইটুকু তো চিনি। আর আমার কি মনে হয় জানো তো, গ্র্যান্ডপা তো সবার ভবিষ্যৎ বুঝতে পারত। হয়তো তোমার আর নীরের ভবিষ্যৎও উনি বুঝতে পেরেছিলেন। উনি বুঝতে পেরেছিলেন। তাই তো উনি নীরের মাঝেই সেই স্টোন লুকিয়ে রেখেছেন, যাতে তোমরা দুইজন সেইটাকে রক্ষা করতে পারো। রিক কিছু বলতে যাবে তার আগেই তার মনে হলো কে যেন দরজার পাশ থেকে চলে গেল। এনি, আমার মনে হয় এসব নিয়ে আমাদের কথা না বলাই ভালো। কেন, কি হয়েছে? কিছু না, তুমি এখন যাও এখান থেকে, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। এ নিয়ে একটা দম ফেলে মন খারাপ করে রিকের ঘর থেকে বেরিয়ে এলো। আজ অফিসে সাকসেস পার্টি আছে। নূর সেই কখন থেকে সেজেই চলেছে, পার্টির জন্য নিজেকে তৈরি করছে। আর সে বাঙালি সাজবে। সবাই যখন ইংরেজ ভূত সেজে থাকবে, তখন সে একাই বাঙালি সেজে সবাইকে চমকে দেবে। নীল রঙের নেট শাড়ি পরেছে নূর, সাথে ম্যাচিং ব্লাউজ, মুখে হালকা মেকআপ, ঠোঁটে মিষ্টি কালারের লিপস্টিক, চোখে কারো কাজল, কানে ঝুমকো, গলায় সিম্পল নেকলেস, কপালের সাদা পাথরের টিপ, হাত ভর্তি নীল চুলি। আজ চুলগুলো ছেড়ে দিয়েছে, পুরাই মায়াবতী লাগছে আজ তাকে। নূর সিঁড়ি থেকে নামার সময় নীল পুরো 1 হাত হাঁ করে তাকিয়েছিল নূরের দিকে। আজ তার দিক থেকে যেন চোখ সরাতেই যাচ্ছে না। আয়না বেগম এসে নূরের কানের নিচে কালো টিপ দিয়ে দিল, যাতে কারো নজর না লাগে। নূর আর নীলয় আয়না বেগমের থেকে বিদায় নিয়ে অফিসের জন্য রওনা দিল। নূর আর নীলয় দুজনে অফিসে ঢুকে। আজ অফিসটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। অনেক বড় বড় কোম্পানির এমডিরা এসেছেন। এই ধরনের আধুনিক মানুষের সামনে নূরের নিজেকে তুচ্ছ বলে মনে হচ্ছে। সবাই ওয়েস্টার্ন ড্রেস পরে বাবু সেজেছে, সেখানে নূর একটা শাড়ি। কোথায় মনে করেছিল শাড়ি পরে সবাইকে চমকে দেবে, কিন্তু এখানে তো নিজেই চমকাচ্ছে। হে নীর, ইউ আর লুকিং সো গর্জিয়াস। এ নিয়ে সে নূরকে উদ্দেশ্য করে বলল, ও থ্যাঙ্কস এনি, তোমাকেও খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস। হাই নীলা। হাই অ্যানি, ইউ আর লুকিং সো বিউটিফুল। নীলার কথা এনি কিছুটা লজ্জা পেল। থ্যাঙ্কস, চলো ভিতরে যাওয়া যাক। ওরা সবাই ভেতরে ঢুকলো। রিক সবার সাথে কুশল বিনিময় করছিল, এমন সময় তার নজর পড়ল গেটের দিকে। সেখানে একটা মেয়ে নীল শাড়ি পরে পরি সেজে এসেছে। রিক যেন চোখ সরাতেই পারছে না, চোখ দুটো তার বাধা মানছে না, বারবার নূরের দিকেই যাচ্ছে। আজ নূর হয়তো তার রূপ দিয়েই রিককে মেরেই ফেলবে। এমনিতেই তো রিক বারবার নূরের কাছে আসার বাহানা খোঁজে, আর আজ তো রিক পুরাই পাগল হয়ে যাচ্ছে। নূর এনির সাথে কথা বলতে বলতেই তার চোখ গেল রিকের দিকে। রিক এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়েছে। মেরুন কালারের এই ব্লেজারটায় যেন ফর্সা শরীরে ফুটে উঠেছে রিকের। তার উপর তার ওই নেশাযুক্ত বাদামি চোখগুলো থেকে যেন চোখ সরানোই মুশকিল হয়ে পড়েছে নূরের জন্য। নূর একবার চোখ নামাচ্ছে ঠিকই, কিন্তু পরক্ষণই আবার চোখ রিকের দিকেই যাচ্ছে। কেউ কারোর সাথে কথা বলছে না, কিন্তু একে অপরের থেকে চোখও সরাতে পারছে না। এনি দুজনকে এইভাবে চোখাচোখি হতে দেখে মুচকি এসে নূরের কাছ থেকে সরে গেল। কিছুক্ষণ পরেই কাপড় চেঞ্জ ডান্স করা শুরু হলো, যেখানে এনি নীলার সাথে জয়েন করলো। আর একটা বিদেশি এসে রিকের সাথে মিশে ডান্স করতে শুরু করলো। রিকের সাথে এই মেয়েকে দেখে নূরে কিছুটা রাগ হলো। এত চিপকে থাকার কোনো মানে হয়? পৃথিবীতে কি ছেলের অভাব পড়েছে যে রিকের সাথেই তাকে চিপকাতে হবে? রিক মেয়েটার সাথে ডান্স করলেও তার নজর পড়ে আছে নূরের দিকেই। নূর মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। এই জিনিসটা রিক খুব এনজয় করছে। নূর দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছে। তখন একটা ইংরেজ এসে নূরের পাশে দাঁড়ালো। হেই এশিয়ান, একা একা কি করছো? নাথিং। ছোট বাচ্চাদের মতো মুখ করে বলল নূর। লেটস হ্যাভ এ ডান্স। নূর একবার লোকটার দিকে
আর একবার রিকের দিকে তাকালো। রিক অগ্নি দৃষ্টিতে তাকিয়েছে নূরের দিকে। নূর একটা ভেঙচি কেটে লোকটার হাতে হাত রাখলো। ডান্স করতে করতেই কাপড় চেঞ্জ হচ্ছে। নূর এই লোকটা থেকে অন্যজনের কাছে যাবে তার আগেই রিক নূরের হাত ধরে টান মারে। নূর তো অবাক হয়ে রিকের দিকে তাকিয়ে আছে। রিক নূরের কোমর জড়িয়ে ধরে নাচছে, আর নূর রিকের দিকে ফালফাল করে তাকিয়ে আছে, কিন্তু কেউ কোনো কারোর সাথে কথা বলছে না। যখন কাপড় চেঞ্জ করার সময় আসে তখন একটা লোক নূরের জন্য হাত বাড়ায়, কিন্তু রিক নূরকে না ছেড়ে অন্যদিকে খুঁড়িয়ে নাচতে শুরু করে। আর সেই লোকটা নূরের জন্য হাত বাড়ায়ও ভ্যাবাচাকা খেয়ে যায়। এটা কি হলো? কি হলো? এমনটা কেন করলেন? কি করলাম? আমাদের চেঞ্জ হওয়ার কথা ছিল, তাই না? এটা তো কাপাল চেঞ্জ ডান্স। তুমি ভাবলে কি করে আমি তোমাকে অন্যের সাথে চেঞ্জ করব? চুপচাপ ডান্স করে যাও। বলেই নূরের নগ্ন কোমরে হাত রেখে নিচের আরও কাছে টেনে নিল। নূর রিকের হাতের শীতল স্পর্শ পেয়ে কেঁপে উঠল। রিকের জানে নূরকে দেখে মনে পড়ছে না, তাকে দেখেই যাবার ইচ্ছে হচ্ছে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে কারোর নজরে নেই। ডান্স এর শেষে সবাই সবার মতো গল্পতে মেতে উঠছে, কিন্তু এখনও রিক নূরের কোমর জড়িয়ে ধরে তার মায়াবতীকে দেখতেই ব্যস্ত। নূর যখন বুঝলো ডান্স শেষে সবাই আলাদা হয়ে গেছে, তখন নূর নিজের চোখ নামিয়ে নিল। নূরের অস্থিরতার কারণ বুঝে রিক নূরকে ছেড়ে দিল। দুজনেই দুদিকে চলে গেল। রিকের ফোন আসাতে রিক ফোন বের করে নির্জন জায়গায় যায় কথা বলার জন্য। আর এদিকে রিক ফোন বের করাতে গিয়ে তার পকেট থেকে রুমাল পড়ে যায়, যেটা নূর দেখে নেয়। রিকের পিছু পিছু যায়, গিয়ে দেখে রিক ফোনে কারোর সাথে রেগে কথা বলছে। রিকের রাগ দেখে নূরের আত্মারা মোদা হয়ে যায়। জলদি ওখান থেকে পালানোর জন্য পিছনে ঘুরতেই কেউ তার হাত ধরে নিয়ে গিয়ে একটা রেলিংয়ের সাথে চেপে ধরে। আমাকে ফলো করছিলে? রিকের কথা শুনে নূর ঠোক গিলল। আমি কেন আপনার পিছু নিতে যাব? আমি তো কি আমি তো লাগিয়ে রেখেছো। প্রপারলি বলো যে তুমি আমাকে ফলো করছিলে। আপনাকে ফলো করার কোনো প্রশ্নই ওঠে না। আমি কোন দুঃখে আপনাকে ফলো করব? ছাড়ুন, আমাকে যেতে হবে। বলে রিককে সরিয়ে ওখান থেকে চলে আসতে চাইলে রিক আবারও নূরের হাত ধরে তাকে চেপে রেলিংয়ের সাথে চেপে ধরে। নূর ব্যথা পায়া চোখ বন্ধ করে আহ বলে কাকিয়ে ওঠে। রিক দেখল নূর চোখ বন্ধ করে আছে, আর তার ঠোঁট দুটো কাঁপছে। রিকের নিজের মধ্যে কন্ট্রোল হারিয়ে গেল, সে এক নেশায় চলে গেল। রিক ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে তার ঠোঁট দখল করে নিল। রিকের এই কাছে নূরের চোখ বড় বড় হয়ে গেল। বুকের বাম পাশের হাড়পির জোরে জোরে লাফাতে শুরু করলো। নূর শাড়ির আঁচল দু হাতে খামচে ধরল। রিক পাগলের মতো নূরকে ভালোবাসার ভরিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল। নূরের গলায় ঘাড়ে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। রিকের প্রত্যেকটি স্পর্শ নূর কেঁপে উঠছে, নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে। বেশ কিছুক্ষণ পর রিক নূরকে ছেড়ে তার দিকে তাকালো। নূর চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। রিকের দাড়িতে লেগে সামনে আসা নূরের চুলগুলো খুব যত্নে কানে গুঁজে দিল রিক। নূরের ঠোঁট এখনো কাঁপছে, কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছে সে। রিক নূরের ঠোঁট কাঁপা দেখে আবার তার ঠোঁট জোড়া নিজের দখলে নিল। নূর কিছু বলতে চাইলেও পারল না। কিছুক্ষণ পর নূরের ফোন বেজে ওঠায়। দুজনেই ধ্যান ভাঙে। নূর চোখ বড় বড় করে রিকের দিকে তাকিয়ে আছে। রিক নূরকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে দাঁড়ায়। কি করছিল এটা? এখন যদি নূর তাকে ভুল বোঝে, রিক কিছুটা খাপটে গিয়ে ওখান থেকে চলে আসে। নূর হাতে থাকা ফোন স্ক্রিনে দেখে নীলায় ফোন করেছে। নূর আর 1 মিনিটও দাঁড়ালো না, অফিস থেকে বেরিয়ে এলো কাউকে কিছু না বলেই। এক একা রাস্তায় হাঁটছে। কি হয়েছে তার? রিক তার এত কাছে এসেছিল আর সে তাকে কিছুই বলল না কেন? আর রিক কেন তার কাছে এসেছিল? রিক কি নূরকে ভালোবাসে? না না, এটা কি ভাবছে সে? রিক কেন তাকে ভালোবাসতে যাবে? এটা পুরোটাই আবেগ। রিক বড় লোক, আবার বিদেশি, তারা চাইলেই সব কিছু করতে পারে। আর এসব তো তাদের দেশে সিম্পল ম্যাটার, কিন্তু নূরের কাছে তো এটা সিম্পল নয়, এটাই অনেক বড় কিছু। কি করবে ও? রিক যতই তার ক্রাশ হোক না কেন, এসব সে কিছুতেই টলারেট করবে না। কাল সে রিককে 2-1 কথা শোনাবেই দেবে, আর কাল অফিসে এসে সে রিজাইন দেবে। ভাবতে ভাবতে নূর বাড়ি পৌঁছালো। বাড়িতে ঢুকতেই আয়না বেগম এলেন। কি রে নিলয়, কোথায় তুই? একা একা এখানে কেন?
মম, আমার খারাপ লাগছে তাই চলে এসেছি। খারাপ লাগছে? জ্বর টর এলো নাকি? না মম, এসব কিছুই না, এমনিতেই জাস্ট হেড সিক করছে। আমি ঘরে গিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ছি, তারই ছেড়ে যাবে। আচ্ছা যা তবে, ওষুধটা খেয়ে নিস আবার। নূর নিজের রুমে এসে দরজা নক করে দিল। অশ্রমিটাকে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিল, তারপর বিছানায় গায়ে এলিয়ে দিল। কিছু ভালো লাগছে না তার। মধ্যরাতে রিক নূরের ঘরে এলো। নূর গুটিসুটি মেরে শুয়ে আছে। রিক গিয়ে নূরের পাশে বসে নূরের মাথায় হাত বোলাতে লাগলো। গ্র্যান্ডফা কেন যে তোমার শরীরে ওই পাথর লুকাতে গেল কে জানে। যদি গ্র্যান্ডফা তোমাকে চুজ না করতো তাহলে আজ তুমি একটা সাধারণ মেয়ের মতো জীবনযাপন করতে, আর আমারও তোমাকে হারাবার ভয় থাকতো না। রিক কথাগুলো বলতে বলতে হাত বোলাচ্ছিল। এমন সময় নূর তার হাত চেপে ধরে। রিক ভয় পেয়ে সে মোটেও নূরকে এইভাবে একসেপ্ট করেনি। নূর রিকের দিকে বড় বড় চোখ করে বের করে দেখে বলল, স্যার আপনি আপনি এখানে কি করছেন? আর আপনি কি করে জানলেন যে আমার মতো পাথর লোকানো আছে? কে আপনি? নূরের এই প্রশ্নে রিক ভ্যাবাচকা খেয়ে গেল। কিসের পাথরের কথা বলছো তুমি? আমি তো জাস্ট তোমাকে সরি বলতে এসেছি আজকের বিহেভিয়ারের জন্য। একদম কথা ঘোরাবেন না, আমি স্পষ্ট শুনতে পেলাম আপনি পাথরের কথাই বলছেন। আর আপনি এর আগেও এখানে এসেছিলেন তাই না? আমি অনুভব করেছিলাম। কে আপনি? সত্যি করে বলুন, বলুন কে আপনি? নূর, জাস্ট স্টপ ইট। কি সব বলছো? আজ আপনাকে বলতেই হবে, বলুন কে আপনি? আমি অন্য কোনো কথাই মানছি না, সত্যিটা বলুন। বলুন কে আপনি? এত রাতে এখানে কি করছেন? কি হলো বলুন, চুপ করে আছেন কেন? বলুন কে আপনি? নূরের একধারে কথাগুলো শুনে রিকের মাথা গরম হয়ে যায়। রিক নিজেরা কন্ট্রোল করতে না পেরে নূরকে বিছানায় চেপে ধরে চোয়ালের দুই দাঁত বড় করে বলল, আমি ভ্যাম্পায়ার, একজন পিওর ভ্যাম্পায়ার। রিকের দাঁত থেকে নূরের চোখ বড় বড় হয়ে গেল। আপনি কি মজা করছেন আমার সাথে? তোমার কি মনে হয় এত রাতে আমি মজা করার মুডে আছি? তোমাকে সবসময় যে কালো হুডি পরা লোকটা রক্ষা করে সে আর কেউ নয়, সেটা আমি ছিলাম। তোমার মধ্যে যে পাথরের অর্ধেক অংশ রয়েছে সেটা আমার বংশের ঐতিহ্য। আমার গ্র্যান্ডপা তোমার হৃৎপিণ্ডে ওটা লুকিয়েছিল। ওই পাথরের অর্ধেক অংশ আমার হৃৎপিণ্ডে। আপনি সত্যি ভ্যাম্পায়ার? রিক নূরের দুই হাত বিছানার সাথে চেপে ধরে চুপ করে তাকিয়ে রইল। তার মনে একটা ভয় কাজ করছে। ও হ্যাম্পায়ার এটা জেনে যদি নূর তাকে দূরে ঠেলে দেয়, কি করবে ও? ও যে নূরকে ছাড়া থাকতে পারবে না, নূরকে ছাড়াও বাঁচবেও না, কিছুতেই না। নূর রিকের দিকে চোখ বড় বড় করে তাকিয়েছে। তা দেখে রিক বুঝতে পারল যে নূর ভয় পেয়েছে। তাই রিক নূরকে ছেড়ে উঠে গেল। সাথে সাথেই তার কানে হাসির শব্দও ভেসে এলো। রিক নূরের দিকে তাকিয়ে দেখে নূর হাসতে হাসতে এক প্রকার বিছানায় গড়াগড়ি খাচ্ছে। এই হলো, এই মেয়ের আবার কি হলো? এই মেয়ে ভয়ে মানসিক ভারসাম্য হারালো নাকি? নূর হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। রিক চোখ ছোট ছোট করে বলল, কি হলো? হাসছো কেন? আমি কি কোনো জোক শোনালাম? নূর হাসতে হাসতে মাথা নাড়িয়ে শো থেকে উঠে বসলো। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, ভ্যাম্পায়ার? লাইক সিরিয়াসলি আপনি সত্যি ভ্যাম্পায়ার? জানেন তো, আজ না নিজেকে কোনো রূপকথায় রাজকন্যা মনে হচ্ছে। সত্যি বাস্তবেও এরকম হয়? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি এতদিন একজন ভ্যাম্পায়ারের সাথে কাজ করছিলাম, একজন ভ্যাম্পায়ারের সাথে ওঠা বসা করছিলাম। কোথায় এখন আমার ভয় পাওয়া উচিত তা না, এখন আমার হাসি বেরোচ্ছে। আমি তো শেষ। ও গড, আমি যার উপর ক্র্যাশ খেয়েছি সে একজন ভ্যাম্পায়ার, যাকে এক নজর দেখার জন্য হাজার মানুষের ভিড়ে দাঁড়িয়েছি, তবু এক নজর দেখা হয়নি। সে কি আমারই আড়ালে সবসময় আমাকে প্রোটেক্ট করেছে। আমি নিজেকে বিশ্বাস করাতে পারছি না। তার উপর আজ কিছুক্ষণ আগে একজন ভ্যাম্পায়ার আমার এত কাছে। বলতে গিয়ে নূর থেমে গেল। বুকের হার্টবিট বাড়তে লাগলো। কিছুক্ষণ আগের কথা মনে করতেই ইস, কি বলতে চাচ্ছিল? ওর নিজের কথায় নিজের লজ্জায় মরে যাচ্ছে। রিক এতক্ষণে নীরের কথা শুনছিল। তার কথাতে রিক এটাও শিওর হয়েই গেছে যে নূর তাকে ভয় পাচ্ছে না, আর তাকে ভুলও বুঝছে না। তারা নূরকে হারানোর কোনো ভয় নেই। তাই রিক নূরের হাতের কবজি ধরে টেনে নিজের একদম কাছে নিয়ে এলো। একেই তো নূর লজ্জায় মরে যাচ্ছে, তার উপর রিকের আরও কাছে আসাতে নূরের ইচ্ছে করছে মাটিতে মিশে যেতে। নূরের লজ্জা মাখা মুখ দেখে রিকের নেশা ধরে গেল। সে এক হাতে নূরের কোমর জড়িয়ে ধরে অন্য হাতে নূরের মাথার পেছনের চুল আঁকড়ে ধরে তার ঠোঁটের স্বাদ নিতে লাগলো। নূরও আজ বাধা দিল না।
তার কেন জানি রিকের কাছে আসাটা একটা প্রশান্তির কাজ করছে। নূর নিজের পায়ে ভর দিয়ে উঁচু হয়ে রিকের শার্টের বোতাম খামচে ধরে রিকের সাথে তাল মেলাতে লাগলো। বুকের ধুকতানিটাও বেড়ে চলেছে। আসে রিকের হার্টবিটও শুনতে পাচ্ছে। তাদের দুজনের হার্টবিট মিশে মিশে এক হয়ে গেছে। অন্ধকার ঘরে বাইরে থেকে আসা মৃদু আলো আর তাদের হার্টবিট যেন তাদের এই মুহূর্তটাকে আরও সুন্দর করে তুলেছে। কিছুক্ষণ পর রিক নূরকে ছেড়ে তাকে কোলে করে তুলে নিল। বিছানায় গিয়ে নিয়ে শুয়ে দিয়ে তার পাশে শুল। নূর রিকের দিকে তাকিয়ে আছে। রিক নূরের মাথায় হাত বুলাতে বুলাতে দিতে বলল। অনেক রাত হয়েছে নূর, ঘুমিয়ে পড়ো। নূর একটা মুচকি এসে রিককে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নিল। রিকের ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠল। সকালে নূর ঘুম থেকে উঠে দেখে রিক নেই। যাক বাবা, কই গেল? এখানেই তো ছিল। চলে গেছে কখন? কেউ ওকে চলে যেতে দেখে ফেলেনি তো? আরে ধুর, সেও কি নাকি ভাবছে। ও কি সাধারণ মানুষ নাকি যে ওকে কেউ দেখে ফেলে নেবে? ও তো ভ্যাম্পায়ার। সাই করে আসবে আর সাই করে যাবে। ভাবতেই নূর হাসি পাচ্ছে। সে কিনা একটা ভ্যাম্পায়ারকে নিজেই নিজে কেমন যেন একটা ফিলিংস কাজ করছে তার। সেদিক নূর অফিসে গেলেও লজ্জায় সে রিকের মুখোমুখি হয়নি। না জানি আবার সে কী করতে কী বলে ফেলবে। রিকের কথা ভাবতে গেলেই তার সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। অফিসে আওয়ার শেষের দিকে রিক নূরকে ডেকে পাঠায়। নূর ভয়ে ভয়ে রিকের কেবিনে গিয়ে উপস্থিত হয়। মে কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। নিজের কাজ করতে করতে বলল রিক। নূর কেবিনে এসে রিকের সামনে দাঁড়িয়ে বলল। স্যার ডেকেছিলেন? রিক নূরের দিকে তাকালো। নূর গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। রিক নূরকে দাঁড়িয়ে থাকা দেখে উঠে দাঁড়ালো। নূরের কাছে যেতে যেতে বলল। কি হলো, আজ সারাদিন তুমি আমার কেবিনে আসোনি কেন? নূর পিছিয়ে যেতে যেতে বলল। না মানে স্যার আসলে। কি আসলে আসলে করছো? জানো তোমাকে কত মিস করেছি এতক্ষণ, কেন আসোনি সেটা বলো। নূর পেছাতে পেছাতে দেয়ালে ঠেকে গেল। রিক গিয়ে নূরের এক পাশে হাত রেখে বলল। কি হলো বলো। না মানে আমি। নূরের মুখ থেকে কথা বেরোচ্ছে না, কারণ রিক তার গলায় নিজের নাক ঘষছে। রিকের উষ্ণ শ্বাসে নূরের মনে উতল পাতাল শুরু হয়েছে। রিকের প্রত্যেকটা স্পর্শে নূর কেঁপে উঠেছে। রিক নূরের সামনে আসা চুলগুলো কানে গুঁজে দিয়ে নেশা ধরা গলায় বলল। একটা সত্যি কথা বলবো? নূর চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল। হুম। আসলে এতদিন ধরে তুমি আমার কাছে আসাগুলোকে যে স্বপ্ন মনে করতে, তা আসলে স্বপ্ন ছিল না, ওসব সত্যি ছিল। আমি সত্যি তোমার কাছে এসেছিলাম। কি করব বলো, তোমার থেকে যে নিজেকে দূরে রাখাটা খুব কঠিন ছিল, নিজেকে ধরে রাখতে পারিনি। বলে নূরের দিকে তাকিয়ে দেখে নূর অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আরে আরে তুমি রাখছো কেন? আসলে তোমার ওই বোকা বোকা ফেস দেখতে আমার ভালোই লাগতো, তাই একটু মজা করতাম। তুমি রাগ করো না। আপনি আপনি আপ ধর, আপনি আমার সাথে কথাই বলবেন না, জানতো এখান থেকে। আরে ধর, আমি কাকে যেতে বলছি? বলে নূর নিজে রিককে সরিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে কেবিন থেকে বেরিয়ে গেল। আর তার পিছু পিছু রিক চলল। আরে নূর, আই এম সরি সরি নূর, আর এরকমটা হবে না, প্লিজ রাগ করো না নূর। নূর ফুঁসতে ফুঁসতে অফিস থেকে বেরিয়ে গেল। আর তার পিছু পিছু রিক। আর তাদের পেছনে অফিসের সবাই তাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সবাই অবাকে চরম সীমানায়। নূর বারান্দায় দাঁড়িয়ে এক মনে চাঁদ দেখছে। তার মনটা আজ বেশ ফুরফুরে। সে আজ তাড়াতাড়ি ঘুমাবে না, রিকের জন্য অপেক্ষা করবে। সে জানে রিক আসবে তার সাথে দেখা করতে। সে নিশ্চয়ই আসবে। এই অপেক্ষার প্রহরটাও কেন জানি কাটতেই চাইছে না, একটু বেশি লম্বা মনে হচ্ছে। এমন সময় কারো ডাক শুনে নূর পেছনে তাকালো। নীলয় দাঁড়িয়ে আছে। আরে নীলে, তুমি এখানে? তোমার সাথে একটু কথা ছিল। বলো না। নীলয় নূরের দিকে এগিয়ে গেল। তার মুখে ঘোর অন্ধকার হয়ে আসে। কি হয়েছে নীলে, কি বলবে? আসলে নূর, আমি যেটা বলতে চাইছি সেই কথাটা তুমি কিভাবে নেবে বুঝতে পারছি না। আরে এত ভাবার কি আছে, বলে ফেলো। মানে তুমি আমার কথাটা বিশ্বাস করবে কিনা আমি জানি না, তবে যেটা বলবো সেটা সত্যি, আর সেটা তোমার জানা দরকার। উফ, এত অস্থিরের কি আছে, বলে ফেলো। আসলে নূর, আমি প্রথম দিনই বুঝে গিয়েছিলাম যে রিক স্যার আর তোমার মাঝে কোনো একটা বন্ডিং আছে, কিন্তু সেটা আমি শুধু সন্দেহ করতাম। কাল অ্যানির কাছে শুনে শিওর হলাম যে তোমরা দুজন দুজনকে ভালোবাসো।
নূর অবাক হয়ে নীলের কথা শুনছে, কি বলবে বুঝতে পারছে না। নীলয় আবার বলল, তুমি যেহেতু রিক স্যারকে ভালোবাসো, তার সত্যিটা তুমি জানো কি না আমি জানি না। যদি তুমি না জানো তবে আমার উচিত সেটা তোমাকে জানানো। আসলে মানে রিক আমাদের মতো সাধারণ মানুষ নয়, ও একজন ভ্যাম্পায়ার। বলে একটা জোরে শ্বাস ছাড়ল নীলয়। এই কথাগুলো না জানি কত বোঝা হয়েছিল তার ভেতরে, যেটা এখন ছেড়ে ফেলা স্বস্তি বোধ করছে সে। হ্যাঁ, সেটা তো আমি জানি। এক্সাইটেড হয়ে কথাটা বলে নূর বড় বড় চোখ করে নীলয়ের দিকে তাকালো। নীলয় বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে। এই কথাটা তুমি কি করে জানলে? ভয় ভয় বলল নূর। তুমি জানো? নূর বড় বড় চোখ করেই মাথা ঝাঁকালো। নীলা নূরের দিকে তাকিয়ে চারিদিকে স্তব্ধ। আচমকায় দুজনে হাসিতে ফেটে পড়ল। আসলে এরকম কি করা উচিত তারা বুঝতে পারছে না, তাই এই মুহূর্তে হাসিটাই বেচরার। কি অদ্ভুত একটা বিষয়, ভ্যাম্পায়ার যেগুলোকে শুধু তারা কাল্পনিক ভাবত আর সেটা রিয়েল লাইফে ঘটেছে। তাদের ভয় পাওয়া উচিত, কিন্তু তাদের ভয় করছে না। এই কথাটা তুমি কি করে জানলে? আমাকে এনি বলেছে। এনি? আসলে কাল আমি তাকে প্রপোজ করেছিলাম। মাথা চুলকে বলল নীলয়। হোয়াট? আমি প্রপোজ করার সাথে সাথেই ও আমায় তার সত্যিটা বলে দেয়। তার সাথে রিক স্যার আর তোমার বিষয়টাও এনে যদি এই কথাটা আমাকে দেরি করে বলতো তাহলে হয়তো আমি তাকে ভুল বুঝতাম আর তার থেকে দূরে সরে যেতাম। কিন্তু সে এমনটা করেনি, আমাকে বিশ্বাস করেছে, আমার ভালোবাসার মর্যাদা দিয়েছে, তাই আমি তাকে দূরে সরে যেতে পারিনি। আমি কি ভুল কিছু সিদ্ধান্ত নিয়েছি? নো নিলয়, এনি খুব ভালো মেয়ে, আর ভালোবাসার কাছে এসব কিছু তুচ্ছ বিষয়। নীলয়ের হাত ধরে বলল নূর। নীলয় হাসি মুখে নূরের থেকে বিদায় নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নূর আবার রিকের অপেক্ষা দাঁড়ালো। এ কেন আসছে না? কেন লোকটা? আরে ধুর, লোক নয়, ভ্যাম্পায়ারটা। নূর নিজে নিজেই হাসতে লাগলো। এমন সময় নূরের ফোনে কল এলো। নূর ফোন স্ক্রিনে তাকিয়ে দেখলো মিস্টার ক্লু ফোন করেছে। নূর ফোন রিসিভ করতে ওপাশ থেকে ক্লু বলে উঠল, হ্যালো মিস নীর, কোথায় আপনি? স্যার, আমি তো বাড়িতে। কেন, কি হয়েছে? মিস্টার নীর স্যার আমার ফোন ধরছেন না, না জানি কোথায় উনি। অফিসে একটা প্রবলেম হয়েছে, স্যারের খুব দরকার। এখন যেহেতু স্যার নেই, তখন তুমি কি একটু অফিসে আসতে পারবে? স্যার, এত রাতে? মিস নীর, প্লিজ না করবেন না, অনেক বড় প্রবলেম, প্লিজ তাড়াতাড়ি আসুন। ওকে স্যার, আমি এক্ষুনি আসছি। বলি নূর ফোন কেটে দিল। নূর টেনশনে পড়ে গেল। অফিসে কি এমন হলো? নূর রিকের ফোন ট্রাই করতে লাগলো, কিন্তু ফোন ধরছে না। কি হলো ওনার, ফোন ধরছে না কেন? চিন্তা করতে করতেই নূর নিজের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। কোনো ট্যাক্সি পাচ্ছে না। ও হাতেই লাগলো। হাঁটতে হাঁটতে নূর অনেক দূরে চলে আসে। নূর রিককে নিয়ে টেনশন করছে, কিছু হয়নি তো ওনার। ফোন রিং হচ্ছে কিন্তু ধরছে না। এমন সময় পেছন থেকে কেউ ভারী কিছু দিয়ে আঘাত করলো নূরের মাথায়। নূর মাথায় হাত দিয়ে আটকে উঠল। চারিদিকে অন্ধকার দেখতে লাগলো। এক সময় মাথা ঘুরে পড়ে গেল নূর। জেনিফার, লিভ মি। নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল রিক। জেনিফার রিকের গলা জড়িয়ে ধরে বলল, নো, আজ আমি তোমাকে ছাড়বো না। আজ তোমাকে আমি নিজের করেই ছাড়বো। জাস্ট স্টপ ইট জেনিফার। চেঁচিয়ে বলল রিক। আজ আমি তোমার কোনো কথা শুনছি না রিক, তোমাকে আজ চাই। বলে রিকের গলায় মুখ ডোবালো। রিক এবার রেগে গিয়ে জেনিফারকে নিজে থেকে ছাড়িয়ে ধাক্কা মেরে ফেলে দিল। রিক! শাট আপ, জাস্ট শাট আপ। আর একটা কথা বললে এখানেই তোর লাশ পড়ে থাকবে। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবি না, তোর উদ্দেশ্য আমি খুব ভালো করেই জানি। জেনিফার দুই গাল চেপে ধরল রিক। জেনিফার ব্যথায় কুকড়ে উঠল। বল, আমাকে বল, কি কি উদ্দেশ্য তোর? আমার একটাই উদ্দেশ্য রিক, আই লাভ ইউ। আই লাভ ইউ রিক, ফর এভার অ্যান্ড এভার। প্লিজ ট্রাস্ট মি রিক। রিক কিছুক্ষণ জেনিফার দিকে তাকিয়ে রইল, তারপর অগ্নি দৃষ্টিতে বলল, আমার নূরের যদি কোনো ক্ষতি হয় জেনিফার, আই উইল কিল ইউ। বলেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল রিক। নূর পিটপিট করে চোখ খুলল। চারিদিকে খুটখুটে অন্ধকার, ঘন জঙ্গলের মধ্যে নূর পড়ে আছে। নূর মাথায় হাত রেখে উঠে দাঁড়ালো। মাথাটা খুব ব্যথা করছে। নূর চারিদিকে তাকাতে অবাক হয়ে যায়। এটাই তো সেই স্বপ্নের জায়গাটা। নূর ভয় পেয়ে যায়। ও এখান থেকে পালাতে গেলে সামনে দুটো চোখ জ্বলে ওঠে।
অন্ধকার থেকে বেরিয়ে এসে জিব্বা বের করা একটা নেকড়ে। নূর ভয় পেয়ে দুপা পিছিয়ে যেতেই অন্য দিক থেকে আর একটা নেকড়ে বেরিয়ে এসে ধীরে ধীরে নূরকে ঘিরে ফেলে। নেকড়েরা নূর ভয় পেয়ে রিক রিক বলে কেঁদে দেয়। রিক, কোথায় আপনি? প্লিজ আসুন, আমার খুব ভয় করছে। কাঁদতে কাঁদতেই নূর সামনে দেখলো একজন মানুষ দাঁড়িয়ে। কে ওখানে? ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে মিস্টার ক্লু। তাকে দেখেই নূরের চোখ বড় বড় হয়ে যায়। অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি? হ্যাঁ, আমি তোমাকে এনেছি এখানে। মানে? এবার ক্লু গর্জন দিয়ে উঠল। তার ভয়ঙ্কর নেকড়ে রূপ ধরল। মানে আমার তোর মধ্যে থাকা ওই ভ্যাম্পায়ার স্টোন আমার চাই, যা দিয়ে আমি রিককে পরাজিত করব। না, এটা আমি কখনোই তোমাকে নিতে দেব না। কাঁদতে কাঁদতে বলল নূর। তোর কাছে কে চাইছে? আমি ছিনিয়ে নিতে চাই। এই স্টোনের কারণে অনেক বছর আগে রিকের পুরো ফ্যামিলিকে শেষ করেছি, আর তোকে কিছুদিন আগে যদি তোর বাবার সাথে তোকেও নিজের ভোজন বানাতাম, তো তখনই জেনে যেতাম যে তোর মধ্যেই ওই স্টোন আছে। খামোখা এতগুলো দিন ওই রিকের পিছু পিছু ঘুরতে হতো না। সে যাই হোক, এখন তো পেয়ে গেছি, এক্ষুনি নিজের কাজ শেষ করব। বলেই নূরের দিকে এগোতে লাগলো। নূর ভয় পিছুতে যেতে লাগলো। এমন সময় কিছু একটা লেগে নূর পড়ে যায়। আর যেই সুযোগে ক্লু নূরের কাছে গিয়ে তার বুকের হাতপিট ছিঁড়ে আনার জন্য যেমনি হাত বাড়াবে, তার আগেই রিক হাওয়ার বেগে এসে ক্লুকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে নূরকে জড়িয়ে ধরে। নূর রিককে পেয়ে তার বুকে হাউমাউ করে কেঁদে উঠল। রিক ক্লুকে উদ্দেশ্য করে বলল, তোর সাহস কি করে হলো আমার নূরের দিকে হাত ওঠানো? আমার নূরে যদি কিছু হয় তো আমি তোকে শেষ করে ফেলবো। কি ভেবেছিলি কি তুই জেনিফারকে দিয়ে আমাকে আটকে রেখে এদিকে তুই নূরের ক্ষতি করবি? আমি বেঁচে থাকতে তা হতে দেব না, বুঝেছিস? এদিকে নেকড়েরা রিকের দিকে ধেয়ে আসছে। তাই রিক নূরকে এক জায়গায় বসিয়ে রেখে ভয়ঙ্কর গর্জন ছেড়ে নেকড়েদের সাথে লড়াইয়ে নেমে পড়ল। আর তার কোনো দিকে নজর নেই, হিংস্র পশুর মতো নেকড়েদের উপর ঝাঁপিয়ে পড়েছে। এদিকে ক্লু এই সুযোগে কাজে লাগিয়ে নূরের কাছে গেল। নূর ক্লুকে দেখে ভয় পেছোতে লাগলো। ক্লু নূরের কাছে গিয়ে তার নখের বড় বড় নখ নূরের বুকে বসালো। নূর ব্যথায় রিক বলে কুকড়ে উঠল। তার হাত পা অপাস হয়ে এসেছে। রিক নূরের কাতরানো ডাক শুনে তার দিকে তাকাতেই দেখে ক্লু তার নখের বুক ফুটো করে হৃৎপিণ্ড নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। রিক পাগল হয়ে উঠল। হিংস্র থেকে আরও হিংস্র হয়ে উঠল। তার ভয়ঙ্কর রূপ এলো সে, যে ভয়ঙ্কর রূপকে সবাই ভয় পায়। রিক হাওয়ার বেগে ক্লুয়ের কাছে গিয়ে তার ঘাড় ধরে তাকে উঠিয়ে এক হিংস্র গর্জন দিয়ে ক্লুয়ের বুক থেকে হৃৎপিণ্ড ছিঁড়ে বের করে নিল। ক্লুর ভয়ঙ্কর চিৎকারে জঙ্গলের পশু পাখিরা ভয়ে দৌড়ে ঝাঁপতে লাগলো। মুহূর্তে রিক ক্লুকে টুকরো টুকরো করে ফেলল। কিন্তু রিকের রাগ কিছুতেই কমছে না। পাগলের মতো গর্জন করতে লাগলো সে। নূর অচেতন অবস্থায় পড়ে আছে। রিক তাকে কোলে নিয়ে হাঁটা ধরল। নূর ওই সময় হালকা হালকা চোখ মেলে দেখল রিক তার বাদামি চোখগুলো দিয়ে তার দিকে তাকিয়ে আছে। সাথে সাথে নূর জ্ঞান হারালো। 1 বছর পর। নূর, নূর, আমার ব্লেজার কোথায়? নূর ড্রয়িং রুম থেকে চেঁচিয়ে বলল, বেডে। আমার ফোন কোথায়? টেবিলে। আমার ওয়াচ কোথায়? টেবিলে। আমার পারফিউম কোথায়? টেবিলে। এবার রিক রেগে গেল। টেবিলের সামনে দাঁড়িয়ে কোমরে 2 হাত রেখে দাঁতে দাঁত চেপে বলল, আমার জেল কোথায়? টেবিলে। এবার আর নিজেকে আটকে রাখতে পারলো না, রুম থেকে বেরিয়ে গেল। এই মেয়ে কি বোঝে না যে রিক তাকে কেন ডাকছে, নাকি বোঝেও না বোঝার ভান করছে? রিক ড্রয়িং রুমে এসে দেখলো নূর সোফায় বসে খুব মনোযোগ সহকারে টিভি দেখছে, তা আবার হানি বানিকা গোলমাল। রিক রেগে নূরের কাছে। নূর আচমকা কোলে নিয়ে নিজের রুমে এসে দরজার নক করে দিল। এটা কি হলো? আপনি আমাকে এভাবে নিয়ে এলেন কেন? যারা ভালো কথায় বোঝে না তাদের আঙুল বাঁকা করেই বোঝাতে হয়। নূরকে কোল থেকে নামাতে নামাতে বলল রিক, মানে কি? দেখছিলেন তো আমি কাজ করছিলাম। হ্যাঁ দেখেছি তুমি কি কাজ করছিলে। এখন একটা ভালো কাজ করো। কি ভালো কাজ? ট্রুকুচকে বলল নূর। আমাকে অফিসে 8 ঘন্টার থাকার এনার্জি দাও। ও হ্যালো, আমি এখন কোনো এনার্জি দিতে পারবো না জানতো। ভ্যাম্পায়ার নাকি আবার এনার্জি লাগবে। সরুন, আমার হানি বানি শেষ হয়ে যাচ্ছে।
বলেই নূর রিককে সরিয়ে রুম থেকে বেরোনোর জন্য দরজা অবধি গেল, কিন্তু বাইরে যেতে পারল না। তার আগেই রিক নূরের হাত ধরে তাকে দেয়ালের সাথে মিশিয়ে নিল। তুমি দিতে পারবে না তো কি হয়েছে, আমি তো নিতেই পারি। বলেই নূরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নূরের ঠোঁট চেপে ধরল। নূরও আর বাধা দিল না, ভেসে যেতে লাগলো রিকের ভালোবাসা সাগরে। আজ রিকের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, কারণ আজ নূর রিকের কানে কানে বলবে, ভ্যাম্পায়ার শেফ, আপনি বাবা হতে চলেছেন।